পাশাপাশি আজকে আমরা একটা ল্যাব করব। সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে একটা ফাইলের যদি সেক্টর বা ইয়ে থাকে আপনার হচ্ছে ক্লাস্টার থাকে, ক্লাস্টার ধরে, ধরে কিভাবে একটা ফাইল জেনারেট করা যায় সেই অংশটা নিয়ে আমরা আলোচনা করব। এটার আলোচক হিসেবে থাকবেন আপনাদেরই এক ছাত্র সম্ভবত মাসুদ থাকবেন, রাইট মাসুদ? মোখলেছুর রহমান, ইয়েস, সরি। তো মোখলেছুর রহমান উনি থাকবেন। আপনি গেট রেডি, আপনি রেডি হন। আমার থিওরিটিক্যাল পার্টটা শেষ করে আমরা আপনার পার্টে যাব। ঠিক আছে? ওকে। সো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা বলছি রিকভারিং গ্রাফিক্স ফাইল। কিছু থিওরিটিক্যাল আইডিয়া নেই। যাদের ইমেজ প্রসেসিং সম্বন্ধে আইডিয়া আছে তারা অবশ্যই বিষয়গুলো জানেন। যারা ইমেজ প্রসেসিং সম্বন্ধে কোন ধরনের আইডিয়া নেই, তাদের একটা জাস্ট সিম্পল স্যাম্পল বা হচ্ছে ইন্ট্রোডাকশন মূলক আমরা একটা ধারণা দিব। সো উই মে স্টার্ট নাও। ফার্স্ট অফ অল আমরা দেখি যে আসলে এই চ্যাপ্টারটা কমপ্লিট করলে বা এই টপিকসটা কমপ্লিট করলে আমরা আসলে কি করতে পারবো। আমরা বলছি যে টাইপস অফ গ্রাফিক্স ফাইল ফরম্যাট কত ধরনের আছে সেটা জানতে পারবো। ডিফারেন্ট টাইপ অফ ডেটা কম্প্রেশন প্রসেস আছে সেটা আমরা জানবো। বাট আমরা আসলে ওভারভিউ জানবো। কারণ আমাদের ডিটেইলস আসলে আমাদের অত জানার দরকার নেই এজ এ ফরেনসিক ইনভেস্টিগেটর। এবং বলছে যে আ পরের অংশটা যেটা আমরা জানতে পারবো সেটা হচ্ছে হাউ টু লোকেট অ্যান্ড রিকভার গ্রাফিক্স ফাইল এবং হাউ টু আইডেন্টিফাই আননোন ফাইল ফরম্যাট, আইডেন্টিফাই করার ওয়েটা কি এবং কপিরাইট ইস্যু এই গ্রাফিক্স এর মধ্যে আছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জানবো। এটা হচ্ছে আমাদের ক্লাসের অবজেক্টিভস এবং আমরা ধারণা করছি এটাই আমাদের আউটকাম হবে। ফার্স্ট অফ অল আমরা বলছি যে গ্রাফিক্স ফাইল কন্টেইন করে ডিজিটাল ফটোগ্রাফ আপনারা সবাই জানেন। যদিও কথাগুলো রিওয়ান্ড হয়ে যাবে। কারণ এগুলা মোটামুটি সবাই আমরা জানি। তারপরেও আমরা জাস্ট একটু ধারণা আগে নিই যে গ্রাফিক্স সম্বন্ধে। তারপরে আমরা নেক্সট যে আমাদের প্রাইম কনসার্ন যে কিভাবে গ্রাফিক্স ফাইলগুলো রিকভার করা যায় এবং যদি কোন ধরনের করাপশন হয় সেখান থেকে করাপশন মিনস মানে কোন ফাইল যদি করাপ্ট হয়ে যায় সেগুলোকে আমরা কিভাবে রিকভার করতে পারি। ওকে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গ্রাফিক্স ফাইল কনটেন্টস নরমালি একটা ফটোগ্রাফ কন্টেইন করে এবং এই প্রোগ্রামগুলো সাধারণত গ্রাফিক্স এর যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো ক্রিয়েটস ওয়ান অফ 3 টাইপস অফ গ্রাফিক্স ফাইল। ৩ ধরনের গ্রাফিক্স ফাইল তৈরি করে। এক ধরনের আমরা বলতেছি বিটম্যাপ ইমেজ। সাধারণত বিটম্যাপ ইমেজ যেটা হয় সেটা হলো কালেকশনস অফ ডটস অর পিক্সেল আমরা সাধারণত সবাই জানি। ইন এ গ্রিড ফরম্যাট। এটা হলো একটা গ্রিড থাকে। গ্রিডের মধ্যে আ আপনার নিশ্চয়ই গ্রিড সম্বন্ধে আপনার আইডিয়া আছে। যে নরমালি রো কলামে ভাগ করা থাকে এবং প্রত্যেকটা রো কলামের যে ক্রস সেকশনটা আছে সেটাকে আমরা সাধারণত বলি গ্রিড। মিলে। এরপরে আসতেছে হচ্ছে ভেক্টর গ্রাফিক্স যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে বেসড অন ম্যাথমেটিক্যাল ইনস্ট্রাকশন। বলছে ডিফাইন দি লাইনস, কার্ভস এবং হচ্ছে যে ওভাল এবং আদার জিওমেট্রিক শেপ। আরেকটা হচ্ছে ম্যাট ফাইল গ্রাফিক্স। এই ম্যাট ফাইল গ্রাফিক্সটা সাধারণত হয় কি এই ২ টার কম্বিনেশনে আমরা বলি যে বিটম্যাপ ইমেজও থাকতে পারে আবার হচ্ছে সাথে ভেক্টর গ্রাফিক্সও থাকতে পারে। আর এখানে বলার মতো যে জিনিসটা আছে যে ২ ধরনের প্রোগ্রাম আছে আপনারা নিশ্চয়ই এগুলো অলরেডি জানেন। সেটা হচ্ছে গ্রাফিক্স এডিটর আছে আর হচ্ছে ইমেজ ভিউয়ার আছে। গ্রাফিক্স এডিটর দিয়ে আপনারা জানেন যে ওই যে Adobe Photoshop এইসব হলো গ্রাফিক্স এডিটর। আর ভিউয়ার কিছু প্রোগ্রাম আছে যেমন ধরেন পেইন্ট বা অন্যান্য উইন্ডোজের কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যার গুলোতে আমরা যেকোনো ধরনের গ্রাফিক্স কে ভিউ করতে পারি। ওকে সো নেক্সট যে স্লাইডটাতে আমরা বলছি যে বিটম্যাপ ইমেজ সম্বন্ধে যদি একটু ধারণা দিই সেটা হচ্ছে যে গ্রিড অফ ইন্ডিভিজুয়াল পিক্সেলস। আরেকটা টার্ম আছে অনেক সময় আমরা বলে থাকি সেটা হলো রাস্টার ইমেজ। সাধারণত যে আপনার ডেস্কটপের যে মনিটরটা আছে, এই মনিটরটাকে ডেস্কটপের যে মনিটর মানে মনিটরটাকে আসলে সাধারণত অনেক সময় আমরা রাস্টার বলি। এরা বলছে যে রাস্টারটা আসলে কম্বাইন করা হয় কালেকশনস অফ পিক্সেলস। পিক্সেল গুলো সাধারণত যেটা বলছে স্টোরেড ইন রো মানে হলো রো বরাবর পিক্সেল গুলো সাজানো থাকে এবং বেটার ফর প্রিন্টিং। এটা রাস্টার ইমেজটা সাধারণত প্রিন্টিং এর জন্য খুব ভালো। কারণ হচ্ছে যে রো বাই রো সে আসলে প্রিন্ট দিতে থাকে। আরেকটা বিষয় হচ্ছে ইমেজের কোয়ালিটি। আরেকটা টার্মিনোলজি সেটা হচ্ছে ইমেজের কোয়ালিটি। সাধারণত আমরা এই টার্ম সম্বন্ধে অলরেডি আমাদের আইডিয়া আছে সেটা হলো রেজোলিউশন। রেজোলিউশন বলতে আসলে যে জিনিসটা বুঝায় সেটা হচ্ছে ডিটারমাইন্স the amount of details that could be displayed. নরমালি আমরা রেজোলিউশনের আরেকটা ফরম্যাট আছে বা ফর্ম আছে সেটাকে আমরা বলছি যে ডেনসিটি অফ পিক্সেল। একটা রাস্টারের মধ্যে বা একটা ডেস্কটপের মধ্যে বা হচ্ছে একটা স্ক্রিনের মধ্যে কি পরিমাণ পিক্সেলের ডেনসিটি আছে তার উপরে আসলে রেজোলিউশনটা ডিপেন্ড করে। অনেক সময় আমরা রেজোলিউশন গুলো বলি যেমন হচ্ছে 1024x784 নিশ্চয়ই আপনাদের জানা আছে। এটা মানে হচ্ছে যে এতগুলো একটা রাস্টারের মধ্যে এতগুলো রো আছে আর এতগুলো হচ্ছে কলাম আছে।
তার মানে হচ্ছে এতগুলো পিক্সেল আছে আপনি বুঝতেই পারবেন। আরেকটা টার্ম এখানে আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে পিক্সেল কালার। অনেক সময় আমরা ইউজ করি যে পিক্সেল কালার। আপনারা নিশ্চয়ই জানেন যে 16 বিট কালার, 24 বিট কালার এরকম আমরা ইউজ করি। এটার মানেটা হচ্ছে যে যেকোনো ধরনের একটা পিক্সেল রিপ্রেজেন্ট হয় কত বিটে দিয়ে। সেটাকে বলা হচ্ছে পিক্সেল কালার। যেমন যদি 1 বিট হয় তাহলে ২ টা কালার আসবে। যদি 4 বিট হয় 16 কালার আসবে। 8 বিট যদি হয় 256 কালার কম্বিনেশন এ আসলে একটা পিক্সেল রিপ্রেজেন্ট হবে। এটাই হচ্ছে কনসেপ্ট বেসিক্যালি। আর তেমন কিছুই নাই। ওকে, সো উই হ্যাভ অলরেডি আন্ডারস্টুড দিস প্রসেস। আমরা নেক্সট সামনের দিকে একটু আগাই। হুম। এইবার আমরা বলছি ভেক্টর গ্রাফিক্স যেটা বলছি। আমরা আগেরটা জানলাম হচ্ছে রাস্টার গ্রাফিক্স, এখন বলছে ভেক্টর। ভেক্টরের সাধারণত আমরা জানি যে ভেক্টর গুলো আপনার হচ্ছে যে লাইন এবং ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। নরমালি আমরা ধরি সাধারণত লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট হয় ইনস্টেড অফ ডট। এটার অনেকগুলো সুবিধা আছে। সেই সুবিধাটা আমরা পরে আসতেছি। এটা বলছে যে ভেক্টর গ্রাফিক্স যেটা হয় ভেক্টর আপনি বুঝতেই পারছেন তার মানে লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। বলছে যে স্টোর অনলি ক্যালকুলেশনস ফর ড্রয়িং লাইনস অ্যান্ড শেপ। তার মানে যেকোনো ধরনের লাইন এবং মানে যেকোনো ধরনের পিকচার তৈরি করার জন্য বা ইমেজ গ্রাফিক্স তৈরি করার জন্য সাধারণত তারা লাইন ইউজ করে অথবা কোনো শেপ ইউজ করে। এটা আসলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এর মাধ্যমে তারা রিপ্রেজেন্ট করে। বলছে যে স্মলার দ্যান বিটম্যাপ ফাইলস। তার মানে নরমালি সাইজটা একটু কম হয় এবং বলছে যে প্রিজার্ভ দি কোয়ালিটি হোয়েন দি ইমেজ ইজ ইনলার্জ। দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট টার্ম এবং এই বিটম্যাপ ইমেজ আর হচ্ছে ভেক্টর গ্রাফ ইমেজের মধ্যে পার্থক্য হলো এটাই যে আপনারা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে যে নরমাল যদি কোনো প্রিন্টিং কোম্পানিতে যান, কোনো ইমেজ প্রিন্ট করেন, যদি আপনি ছবি তুলে নিয়ে যান as for example, if it is not it is a bitmap image, তাহলে যখন আপনি এটাকে বড় করবেন তখন দেখবেন ছবিটা ফেটে যাবে। কিন্তু যদি আপনি ভেক্টর গ্রাফিক্স হয়, যেমন আমরা বলছি যে Corel Draw বা Adobe Illustrator যদি আপনি ইউজ করে কোনো গ্রাফিক্স তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে এটা যতই আপনি বড় করবেন তাদের কিন্তু ইমেজ কোয়ালিটি ডিগ্রেড করবে না as because of they use lines instead of dots. So this is the difference between the vector graphics এবং হচ্ছে আপনার আ রাস্টার গ্রাফিক্স বা আমরা বলি যে পিক্সেল আ বিটম্যাপ বিটম্যাপ ইমেজ। ওকে, সো দেখি এবার আমরা আসলে আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলছিলাম ৩ ধরনের ইমেজ আছে। একটা বিটম্যাপ, আরেকটাকে বললাম ভেক্টর, আরেকটা হলো ম্যাট ফাইল। ম্যাট ফাইল ইমেজ। সাধারণত ম্যাট ফাইলের মধ্যে হয় এরকম যে আপনি একটা বিটম্যাপ ইমেজ আছে তার সাথে আপনি কিছু এডিশনাল টার্ম ইউজ করলেন বা এডিশনাল কিছু লিখলেন। তখন ২ ধরনের কম্বিনেশন হইলো। কারণ আমরা একটু আগে ডেফিনিশনটা দিছি যে মেটা ফাইল যে গ্রাফিক্স গুলো আছে, সেই গ্রাফিক্স গুলো সাধারণত ২ ধরনের কম্বিনেশন হয়। একটা হলো স্ট্যান্ডার্ড ফটো যেটা আমরা করি সেটা হলো বিটম্যাপ। আরেকটা হলো টেক্সট যদি লিখে রাখি তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভেক্টর। কারণ এটা ভেক্টর ফরম্যাটে লেখা হয়। তো এটার মধ্যে সুবিধাও আছে, অসুবিধাও আছে ইনফেক্ট। সেটা হচ্ছে যে সমস্যাটা হচ্ছে যে যদি ইনলার্জ করেন তাহলে দেখেন যেহেতু কম্বিনেশন অফ ফটো মানে হচ্ছে বিটম্যাপ এবং হচ্ছে ভেক্টর, ফটোটা কিন্তু আসলে কি হবে ডিগ্রেড করবে কিন্তু ভেক্টর যেহেতু আছে যে পার্টটা সেই পার্টটা কিন্তু আসলে কোয়ালিটি লুজ করবে না। এটাই হচ্ছে সাম এক্সাম্পল যে ম্যাট ফাইল গ্রাফিক্স এর মধ্যে পার্থক্য। তো মোটামুটি আমরা একটা ধারণা নিলাম যে ৩ ধরনের আমাদের ইমেজ আছে। আ এই ইমেজ গুলো নিয়েই বেসিক্যালি আমাদের কাজ করতে হবে। ওকে, এখন আমাদের মেইন ইস্যু আসছে যেটা আসলে রিলেটেড টু দি কম্পিউটার ফরেনসিক এক্সামিনার হিসাবে আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে কত ধরনের আসলে ইনফ্যাক্ট মানে ইমেজের টাইপ আছে। যেমন বলছে যে পিএনজি আছে, জিআইএফ আছে, জেপিজি। ইউ অল নো অ্যাবাউট দিস। টিআইএফ আছে, বিএমপি আছে। এবং বলছে যে ভেক্টর ফরম্যাটে যেমন বলছে এসপিজিএল, ডিএফইপিএস, যেমন there are lot of স্ট্যান্ডার্ড কি বলবো? সেটা হলো ইমেজের ফরম্যাট আছে। কিন্তু একটা জিনিস অনেক সময় মনে রাখতে হয় আমাদের সেটা হচ্ছে যে এগুলা ছাড়াও আসলে unknown কিছু ফরম্যাট আছে। এটা অনেক সময় আমরা বলি proprietary ফরম্যাট। ওই ফরম্যাটটাও আছে। তো সেটার জন্য সব ফরম্যাট as a forensic investigator sometimes it is very difficult to আইডেন্টিফাই করা খুবই অসুবিধা। এজন্য আমরা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিছি যে এই ওয়েবসাইটের মধ্যে গেলে আপনি যে unknown যদি কোনো নতুন কোনো ফরম্যাট আসে সেই ফরম্যাটের ইনফরমেশন গুলো এখানে পাওয়া যায়। সো বেটার হচ্ছে যে when you work for a case, particular case we related to the regarding image as for example, then please go to the website। এই ওয়েবসাইটে গিয়ে একবার রিভিউ করে আসা
যে নতুন কোনো ফরম্যাট আসছে কিনা, বা আপনার জানা মতে এরকম অন্য কোনো ফরম্যাট আপনার আপনার আসলে আছে কিনা? অলরেডি এস্টাবলিশড আছে কিনা, সেই লিস্টেড ইনফরমেশন গুলো আপনি এখানে পাবেন আরকি। তো এটা আসলে আপনাদের অ্যাওয়ারনেস এর জন্য বললাম। যে এটা জেনে রাখা ভালো, ইফ ইউ ওয়ার্ক ফর আ পার্টিকুলার কোম্পানি, দেন আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি দেখলেন যে নতুন কোন ফরম্যাট। যেমন এখানে আমরা একটা জিনিস বলছি যে নন স্ট্যান্ডার্ড গ্রাফিক্স ফাইল ফরম্যাট, সরি, নন স্ট্যান্ডার্ড। এগুলা যদিও স্ট্যান্ডার্ড হিসাবে নাই কিন্তু। কিন্তু এগুলা হচ্ছে যে নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে, যেমন Adobe Photoshop এ তারা PSD ইউস করে, Illustrator যেমন .ai ইউস করে। So they are not standard. Basically they use this type of extension তারা ইউস করে। এগুলাকে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড বলি না। বাট এই ধরনের ফাইলও কিন্তু আপনি কম্পিউটার ইনভেস্টিগেশন এর সময়, বা আপনি যদি ফরেনসিক ইনভেস্টিগেট করেন, তখন এই ধরনের ফাইল ফরম্যাটও আপনি পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে পিএইচডি যে ফরম্যাটের যে ইয়েটা আছে, সেটা অবভিয়াসলি মানে নরমাল যে ভিউয়ার আছে, ইমেজ ভিউয়ার আছে, সেই ইমেজ ভিউয়ার দিয়ে নাও খুলতে পারে। তো আপনার একটা মাথায় রাখতে হবে যে কোনটা দিয়ে আসলে বেসিক্যালি খুলবে বা মানে ওপেন হবে, সেটা আপনার মাথায় রাখলেই আপনি এই পার্টিকুলার ইমেজটাকে ওপেন করতে পারবেন। সো এটা একটা জাস্ট আইডিয়ার জন্য, বা আপনার মনে রাখার জন্য, বা অ্যাওয়ারনেস এর জন্য আমরা আসলে এই স্লাইডটাকে ইন্ট্রোডিউস করছি। এইবার আমরা আসতেছি যে ডিটেইলস ফরম্যাটে আস্তে। সেটা হচ্ছে আমরা বলছি যে আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল ফটোগ্রাফ ফাইল ফরম্যাট। আমরা ফাইল ফরম্যাট গুলোকে বোঝার জন্য ১ম যে ফরম্যাটটা আছে, যেটাকে আমরা বলি ইনিশিয়ালি, সেটা হলো র ফাইল ফরম্যাট। সাধারণত র ফাইল ফরম্যাটের যে সুবিধাটা হচ্ছে যে এটা হচ্ছে বিট বাই বিট যেহেতু কপি করে র লেভেল, অনেক সময় আমরা বলি এটাকে ডিজিটাল নেগেটিভ। কিন্তু টাইপিক্যালি ফাউন্ড বলছে যে টিপিক্যালি ফাউন্ড অন মেনি হায়ার এন্ড ডিজিটাল ক্যামেরাস। সাধারণত র ফরম্যাটে পাওয়া যায়। এটা সাইজ দেখবেন যে অনেক বড় হয়ে গেছে। বাট এটার একটা বড় সমস্যা হলো এটা যেকোনো ধরনের ভিউয়ার দিয়ে কিন্তু ওপেন হবে না। বাট এটাকে অনেক সময় আপনি চাইলে কি করতে পারেন? এটাকে আপনি হচ্ছে আ কনভার্ট করে নিতে পারেন। যদি র ফরম্যাটে থাকে তাহলে এটাকে চাইলে কনভার্ট করা যায়। এই কনভার্টিং যে প্রসেস আছে সেটাকে আমরা বলি যে ডিমোজাইজিং। সাধারণত আমরা বলি কনভার্টিং প্রসেস, অথবা আ আরেকটা প্রসেস, ইয়েস, ডেমোজাইজিং আমরা বলি সাধারণত। তাহলে মোটামুটি আপনাদের এখান থেকে আইডিয়া হয়ে গেল এরকম যে নতুন যে, সরি, মানে হাই এন্ড যে ক্যামেরাগুলো আছে, ক্যামেরাগুলোতে যে ছবিটা তোলা হয় সাধারণত এটা র ফরম্যাটে থাকে। এটার সুবিধাটা হচ্ছে যে এটার বেস্ট কোয়ালিটি পিকচার পাওয়া যায় obviously, এবং বেস্ট কোয়ালিটি পিকচার পাইলে যে অসুবিধাটা আমাদের জন্য অ্যাজ এ ফরেনসিক ইনভেস্টিগেটর, সেটা হচ্ছে যে আ এটা সাধারণত যেকোনো ধরনের ভিউয়ার দিয়ে আসলে ওপেন নাও হইতে পারে। সো সেইজন্য উই নিড টু কনভার্ট ইট। আমাদেরকে এটা আসলে কনভার্ট করতে হবে র লেভেল থেকে আদার ফরম্যাটে। যদি র পিকচার ডাটা থেকে যদি আপনি অ্যানাদার ফরম্যাটে নিতে চান, তাহলে আপনাকে যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা বলি ডিমোজাইজিং। তো এই প্রসেস ফলো করলে হয়তো অন্য ফরম্যাটে আমরা কনভার্ট করে তারপরে আমরা এটাকে এনালাইসিস করতে পারবো। সো দিস ইজ দি ওয়ান স্টেপস। এরপরে আমরা আরেকটা যেটা ফরম্যাট আছে, যে ফরম্যাটটা সামটাইমস ভেরি ইম্পোর্টেন্ট, এবং দিস ইজ ডেভেলপড বাই দি জাপান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। আবার বলতেছি যে এটা আসলে ডেভেলপ করছে জাপান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। সাধারণত ইট ইজ অ্যান স্ট্যান্ডার্ড ফাইল ফরম্যাট, আই মিন দি ইমেজ ফরম্যাট, যেটার নাম হচ্ছে এক্সচেঞ্জেবল ইমেজ ফাইল ফরম্যাট, রাইট? এটাকে অনেক সময় বলা হয় এক্সজিপ ফরম্যাট, সংক্ষেপে বলা হয় এক্সজিপ ফরম্যাট। নরমালি কমনলি ইউজড টু স্টোর ডিজিটাল পিকচার। যেকোনো ডিজিটাল পিকচার সাধারণত স্টোর করার জন্য এই ফরম্যাটটাকে ইউজ করা হয়। হ্যাঁ? এরপরে আমরা বলছি যে এই ফরম্যাটটার মধ্যে বাই ডিফল্ট বলছে যে যেই আইটি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে জেপিজি এবং টিআইএফ ফাইলস এর মতো। জেপিজি এবং টিআইএফ ফাইলগুলোতে সাধারণত এক্সজিপ ফরম্যাটটা থাকে নরমালি। এরপরে আমরা বলছি যে এই এক্সিফ এর মধ্যে এক্সিফ যে ফরম্যাটটা আছে, এই এক্সিফ ফরম্যাটের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হলো এটা হচ্ছে মেটা ডাটা কালেক্ট করে। আচ্ছা, এখন যদি আমি কোশ্চেন করি এইভাবে যে জেপিজির মধ্যে কি মেটাডাটা থাকে? ইয়েস, কিছু ইনফরমেশন থাকে বাট নট অল ডেটা। টিআইএফ এর মধ্যে থাকে? ইয়েস থাকে। অনলি জেপিজি বা টিআইএফ এর মতোই এক্সিফ, কিন্তু একটু ডিফারেন্স হলো যে জেপিজির মধ্যে মেটাডাটা গুলো থাকে, মানে অ্যামাউন্ট অফ ডেটা বেশি থাকে। ইনফরমেশন বেশি থাকে, আপনি বলতে পারেন যে ইনফরমেশন অনেক বেশি থাকে। তাহলে হচ্ছে কি ইনফরমেশন থাকে সেটা আমরা যদি একটু দেখে আসি। যেমন আমরা বলতেছি যে এই ইনফরমেশন গুলো থাকে যে ইনভেস্টিগেটর ক্যান লার্ন মোর অ্যাবাউট দ্য টাইপ অফ ডিজিটাল ক্যামেরা, মানে ক্যামেরা মডেলও অনেক সময় দেওয়া থাকে। এনভায়রনমেন্টও যদি দেওয়া থাকে সাধারণত এই এক্সিফ ফরম্যাটের যে জেপিজি গুলো আছে সেটাতে।
এবং এক্সিফ রিডার আছে, ইরফান ভিউ আছে, প্রো ডিসকভার বেসিক আছে, ইভেন দো অটোপসি আছে। সো এই ফাইলগুলো রিড করার জন্য এই ধরনের যে টুল গুলো আছে সেই টুল গুলো দিয়ে আমরা আসলে যদি ইউজ করি তাহলে এক্সিফ ইনফরমেশন গুলো পাবো। আরেকটা বিষয় হচ্ছে সরি। আরেকটা বিষয় হচ্ছে এইখানে একটু বলে রাখি যে যদি এক্সিফ ডেটা থাকে, যদি আপনার ক্যামেরার মডেল ভালো হয়, তাহলে অনেক সময় ক্যামেরা মডেলের মধ্যে জিপিএস থাকে। সো জিপিএস থাকলে যে সুবিধাটা হচ্ছে সেই ক্ষেত্রে মেটাডাটা যেহেতু এক্সিফ ফরম্যাটটা স্টোর করে, তাহলে সেই ক্ষেত্রে যেটা দেখা যাবে যে যদি ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড যেটা আমরা জানি যে জিপিএস এর মধ্যে ২ টা টার্ম একটা হলো ল্যাটিচিউড এবং লটিচিউড, লঙ্গিচিউড এবং এই ২ টার মাধ্যমে সাধারণত কোঅর্ডিনেটটাকে মানে ঠিক এক্সাক্ট কোন পজিশনে আসলে ছবিটা তোলা হয়েছে তার পজিশনটাকে আইডেন্টিফাই করা যায়। এই ইনফরমেশন গুলো আসলে এই এক্সিফ এর মধ্যে ইনফরমেশন গুলো থাকে। সো এইবার আমরা জাস্ট দেখেন ২ টা ছবি আমরা একই ছবি ২ টা ফরম্যাটে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা হলো এক্সিফ পিকচার ফাইল। এটাকে আমরা বলতেছি হলো জেপিজি পিকচার ফাইল। Fundamentally from মানে human eye it is not possible to distinguish those file actually মনে হচ্ছে ২ টা ছবি আসলে ইনফ্যাক্ট একই, তাই না? কিন্তু এইটার মধ্যে আমি মেটাডাটা ইনফরমেশন বেশি পাবো, এটার মধ্যে আমি কম পাবো। এটাই হচ্ছে ডিফারেন্স। আসলে আর কোন ডিফারেন্স নাই। হ্যাঁ? এটাই হচ্ছে আমরা যেটা আমরা বলতে যাচ্ছিলাম যে এক্সিফ এবং জেপিজি কারণ জেপিজি বা টিআইএফ এর সিমিলার হলো এক্সিফ ইনফরমেশন বা এক্সিফ ডেটাটা থাকলে আমি মেটাডাটাটা বেশি পাবো এবং মেটাডাটাটা থাকলে যে সুবিধাটা যেটাই আসলে ইনভেস্টিগেটর যারা থাকবেন ফরেনসিক ইনভেস্টিগেটর তাদের জন্য ক্লু যে এক্সিফে সাধারণত মেটাডাটা বেশি থাকে মানে ইনফরমেশন বেশি থাকে যেটা আমাদের ইনভেস্টিগেশনের জন্য সুবিধা হবে এবং এই জেপিজির মধ্যে ইনফরমেশন গুলো একটু কম থাকে। এখানে জাস্ট সিম্পলি একটা এক্সাম্পল দেখাইছি যে যদি আমরা এটাকে বাইনারি ভার্সনে নিয়ে আসি এই স্যার, ইমেজটাকে ওই ইয়েস এক্সিফ ফাইল, জেপিজি ফাইল আর টিআইএফ ফাইলের মধ্যে তাহলে কি স্যার পার্থক্য শুধু একটাই যে মেটাডাটা কম আর বেশি? হ্যাঁ। অনলি ডিফারেন্স হলো এই জায়গাতে যে একটা মেটাডাটা বেশি থাকে একটা কম থাকে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। মানে এই এক্সিফ ফাইলগুলো মোর অর লেস জেপিজি ফাইলই, রাইট? মোর অর লেস জেপিজি ফাইলে কিন্তু মেটাডাটার ইনফরমেশন গুলো বেশি থাকে এক্সিফ ফরম্যাটে। এক্সিফ ফরম্যাটে হচ্ছে মেটাডাটাটা বেশি থাকে। ওকে? আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার ডিজিটাল ফটোগ্রাফির যে যদি বাইনারি ভার্সনটা দেখি তাহলে আপনারা সবসময় দেখবেন যে এখানে দেখেন লেখা আছে যে এফ নরমালি ৪ বার হিসাব করেন। আমি যে দাগাচ্ছি সেটা একটু খেয়াল করেন। দেখেন FF D8 FF E0 এটা কেন বলছি এটা একটু পরে আমি আলোচনা করব। এইখানে যে ইনফরমেশনটা দেয়া আছে, এই ইনফরমেশনটা দেখে আসলে আপনি পাবেন এখানে JFIF একটা ইনফরমেশন পাবেন। JFIF এই JFIF ইনফরমেশনটা যখনই আপনি পাবেন তখনই আপনি বলে দিতে পারবেন যে ইট ইস এ জেপিজি ফাইল। দেখেন ২ টাই এটাও কিন্তু জেপিজি ফাইল। খেয়াল করে দেখেন। কিন্তু একটাতে এক্সিফ ইনফরমেশন আছে, একটাতে এক্সিফ ইনফরমেশন নাই। বুঝতে পারছেন? কিন্তু এটা আসলে বোঝার আসলে উপায় নাই। বোঝার উপায় নাই কিভাবে? এখানে যদি আমি ফাইল ফরম্যাট এজন্য এনালাইসিস করতেছি যে একটা হচ্ছে আমাদের দেখেন জেপিজি লেভেল টাইপ এই ফাইলটা হচ্ছে নরমাল ধরেন জেপিজি, এই ফাইলটা হচ্ছে এক্সিফ ফাইল। তা আসলে ২ টার মধ্যে ডিফারেন্স কিন্তু খুঁজে পাওয়া যাবে না যদি আমি ইয়ে থেকে দেখি অর্থাৎ নরমালিও বুঝতে পারবো না। শুধুমাত্র আমি যদি কোনো আপনার এক্সিফ ইনফরমেশন থাকে এস ফর এক্সাম্পল তাহলে সেইটা আমি হচ্ছে যে অটোপসি অথবা হচ্ছে যে আমি যদি অন্য যে প্রো ডিসকভার বেসিক এটা দিয়ে জাস্টিফিকেশন করি তাহলে ইনফরমেশন গুলো হিউজ ইনফরমেশন হয়তো পাবো। কিন্তু নরমালি এমনি পেজের মধ্যে আসলে কোনো ডিফারেন্স পাওয়া যায় না। যেমন ধরেন এইটা হচ্ছে নরমালি হচ্ছে জেপিজি ফাইলের স্ট্যান্ডার্ড হেডার ফরম্যাট। এটা আমি একটু পরে আসতেছি। যে জেপিজি ফাইলে ২ টা ফরম্যাট থাকে। একটা হলো হেডার পার্ট আর একটা হলো মেইনলি ডেটা থাকে। তো হেডার পার্টে আসলে এই ফরম্যাটটা যদি থাকে FFD8 FFE0 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তার তার ভ্যালু ফাইল ফরম্যাটের স্ট্যান্ডার্ড হেডার ভ্যালু এবং এই অফসেট নাম্বার 6 এ থাকবে হচ্ছে 4 এ। এই 4 এ এখানেও দেখেন লেখা আছে। এখানেও কিন্তু 4 এ আছে এবং দেখেন এখানে আছে FFD8 FFE0 খেয়াল করে দেখেন। আপনি কিন্তু ডিফারেন্স কিন্তু খুঁজে পাবেন না। ২ টার মধ্যে। কোন ডিফারেন্স কিন্তু নাই ইনফেক্ট। হ্যাঁ? আপনার মোটামুটি একই টাইপের ফরমেট আছে। তবে আপনি যদি ইন্সপেক্ট করেন অটোপসি দিয়ে, যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। ও আচ্ছা, একটু শেষ করে নিই তারপরে এক্সাম্পলটা দেখাচ্ছি। আর এইটা হচ্ছে স্টার্টিং আপনি হেডার দেখলেন আর এন্ড হয় হচ্ছে
D9 এটা দিয়ে হচ্ছে শেষ হবে। এই যে পরের ফাইলটা দেখেন, এখানে আমি দাগাচ্ছি, দেখেন FFD9 দিয়ে শেষ হবে। তার মানে এটা হলো ইমেজটা শেষ এই জায়গায়। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে যদি আমরা অটোপসি দিয়ে আমরা আসলে জাস্টিফাই করি বা ইনভেস্টিগেট করি, তাহলে কোন ইমেজের উপরে আপনার অটোপসি আমরা নেক্সট ক্লাসে ইউজ করব। আজকে হয়তো করব না। জাস্ট আপনাদেরকে থিওরিটিক্যাল পার্টটা দেখাচ্ছি। যদি জাস্টিফিকেশন করেন, তাহলে হয়তো এখানে ইনফরমেশন গুলো আপনি দেখেন। নিচের দিকে হয়তো একটু দেখা যাচ্ছে না। এখানে বলছে লাস্ট অ্যাক্সেস কোথায় ক্রিয়েশন, কোন সেক্টর আছে, কোন সেক্টরে ডেটা গুলো স্টোর আছে সেই ইনফরমেশন গুলো আছে। ক্রিয়েটেড অ্যাক্সেস দেখেন, ম্যানেজ MD5 মানে হ্যাশ ভ্যালু এটা সহ সবকিছুই দেখেন এখানে আ দেওয়া আছে। ইভেন দো যদি আপনার ওই ইমেজটা যদি তার যে ক্যামেরাটা দিয়ে তোলা হইছে, ওই ক্যামেরাটাও যদি একটা হাই এন্ড এর ক্যামেরা হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ল্যাটিটিউড, লঙ্গিটিউড ইনফরমেশন থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন গুলা এখানে দেওয়া থাকতো। I think you understand what I'm going to say, right? স্যার Okay. So secondly আমরা পার্থক্য কিভাবে বের করব স্যার? কারণ এটা আমরা আসলে একটা ফাইল দেখলাম স্যার, ওখানে দুটো সেমই দেখাচ্ছে স্যার আগেরটায়। হ্যাঁ, সেটা বলছি। পার্থক্য আসলে কি? এক্সিফ ইনফরমেশনটা হচ্ছে যদি হাই এন্ড এর ক্যামেরা হয়, এখন নরমালি যে ক্যামেরাগুলো আছে, সেই ক্যামেরাগুলোতে এক্সিফ ইনফরমেশন রাখে। বাট আগের যে ইমেজগুলো আছে, ওটা কিন্তু আসলে এক্সিফ ইনফরমেশন গুলো নাই। তা ইফ ইউ আর লাকি এনাফ, তাহলে আপনি আসলে এক্সিফ ইনফরমেশন গুলো এখানে পাবেন। এমনি বোঝার কোনো উপায় নাই। কারণ এক্সিফটা হচ্ছে ইনফ্যাক্ট জেপিজি বা টিআইএফ ফাইল। একটার মধ্যে এক্সিফ ইনফরমেশন থাকে যদি হাই এন্ড এর ক্যামেরা হয়, আর একটা যদি নন স্ট্যান্ডার্ড টাইপের ক্যামেরা হয়, মানে আরেকটু হয়তো আগের বা পুরান মডেলের ক্যামেরা হয়, তখন হয়তো এক্সিফ ইনফরমেশন গুলো থাকে না। স্যার এক্সিট ইনফরমেশন বলতে স্যার আমরা কি বুঝবো স্যার? এটা কি যে ল্যাটিটিউড, লংজিটিউড এই ধরনের ইনফরমেশন গুলো কি না, বুঝতেছি? এক্সিফ ইনফরমেশন মানে হচ্ছে যে নরমাল একটা ইমেজের যে ধরেন ইনফরমেশন থাকে, হয়তো নরমাল ইমেজ হলে হয়তো ৪ টা ৫ টা ইমেজ থাকে। যেমন হচ্ছে তার টাইপ, সাইজ এই ইনফরমেশন গুলো থাকে। কিন্তু এক্সিফ ইনফরমেশন মানে হচ্ছে আপনি বলতে পারেন ইটস আ ওয়ান কাইন্ড অফ জার্নাল। মানে জার্নালিং বুঝছেন তো নাকি? জার্নালিং। বুঝি না। জার্নালিং বলতেছি যে এটা ক্রিয়েটেড ডেট, লাস্ট অ্যাক্সেস ডেট, হ্যাঁ? তারপরে হচ্ছে ওই যে বললাম ল্যাটিটিউড, লঙ্গিটিউড, মডেল, হ্যাঁ? ক্যামেরা মডেল সহই থাকে। এভরিথিং থাকবে। ডিটেইল ইনফরমেশন স্যার। ডিটেইল ইনফরমেশন, রাইট ইউ আর। এটাই বলছি জার্নাল। মানে পুরা জার্নালিংটা থাকে। এখন এইটা মানে এটা শুধু আপনার জানার জন্য, সেই কারণে যে যদি আপনি ধরেন যে 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 কেসটা নিয়ে হ্যান্ডেল করতেছেন, এই কেসে যে ইমেজ গুলো আপনি পাইলেন, কথার কথা, এই ইমেজ গুলার মধ্যে যদি আপনার এক্সিফ ইনফরমেশন থাকে, কথা হলো এক্সিফ ইনফরমেশন থাকে, প্রোভাইডেড, তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে অনেক কেসটা ইজিলি আপনার হ্যান্ডেল করতে সুবিধা হবে। কথা ক্লিয়ার? এবং এজন্য জাপান ইলেকট্রনিক্স তারা কিন্তু এবং ইনফরমেশন টেকনোলজি তারা কিন্তু এই ইনফরমেশন গুলো ইমেজের সাথে এড করার জন্যই এই ফরম্যাটটা তৈরি করছে। ওকে, সো আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম গোইং টু সে। এইখানে জাস্ট সিম্পলি আমরা বলছি যে যদি ইমেজের সম্বন্ধে আরো ডিটেইলস কারো কোনো ইয়ে থাকে, কারণ আসলে ইমেজ প্রসেসিং সম্বন্ধে পার্সোনালি আমারও আসলে অত ইনফ্যাক্ট কোনো ধারণা নাই, বিকজ আই এম নট ওয়ার্কিং ইন দ্যাট ফিল্ড। যারা ইমেজ প্রসেসিং সম্বন্ধে আরো ভালো ধারণা নিতে চান, তারা আসলে আপনারা এই বইগুলো ফলো করতে পারেন। তাহলে হয়তো ইমেজের সম্বন্ধে আপনি আরো ভালো বেটার ধারণা পাবেন। এটা জাস্ট ফর আপনার মানে অ্যাওয়ারনেস বলতে পারেন যে ইমেজ সম্বন্ধে আমি ভালো ধারণা নিতে চাই, তাহলে হয়তো এই বইগুলো ভালো বই। সো এই বইগুলো আপনি ফলো করতে পারেন। ওকে, সো সেকেন্ড পার্টে আমরা বলতেছি যেটা, সেটা হচ্ছে যে ডেটা কম্প্রেশন। ডেটা কম্প্রেশন সম্বন্ধে আসলে ডিটেইল ডিসকাশনে যাব না আমরা। এখানে জাস্ট আপনাকে আইডিয়া দিব যে কম্প্রেশন মানে হচ্ছে আমাদের যে জেপিজি যে ডেটা গুলো আছে, সেই ডেটা গুলো একটা আমরা কম্প্রেসড ফরম্যাটে নিব সাইজটাকে কমানোর জন্য। এটাই হচ্ছে মেইনলি উদ্দেশ্য। এই কম্প্রেশনের মধ্যে ২ ধরনের কম্প্রেশন আছে। সেটা হচ্ছে যে একটা হলো লসলেস কম্প্রেশন, আরেকটাকে বলা হয় লুজি কম্প্রেশন। মানে হচ্ছে যে কিছু বিট বা ইয়ে সেটা আমরা আসলে লুজি কম্প্রেশন যদি হয়, তাহলে আসলে এটা অবশ্যই সাইজটা ছোট হবে। কিন্তু এটার আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে তার পিকচার কোয়ালিটিতে। আর লসলেস যদি কম্প্রেশন হয় সাধারণত, তাহলে সেই ক্ষেত্রে পিকচার কোয়ালিটিতে কম্প্রোমাইজ হবে না। তাহলে আপনি বলতে পারেন যে তাহলে লসলেস এর আর দরকারটা কি? থাকলেই আসবে। সেটা হচ্ছে যে এটার জন্য একটা ছোট্ট ক্লু আছে। ক্লুটা হচ্ছে এরকম যে অনেক সময় দেখা যায় যে ২ টা
পিক্সেলের মধ্যে যে মাঝখানের যে ইন্টারমিডিয়েট যে গ্যাপটা আছে অ্যাজ ফর এক্সাম্পল, সেই গ্যাপগুলো আসলে চাইলে মানে কমানো যায়। সেটা যদি এক্সাম্পল হিসেবে ধরি, লেটস সে এটা আসলে এনকোডিং প্রসেস তারা ইউজ করে। লেটস সে আমি যদি বলি যে ধরেন consecutively ৬ টা 1 আছে অ্যাজ ফর এক্সাম্পল। তাহলে সেই ক্ষেত্রে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭ টা আছে ধরেন লেটস সে। তাহলে এইটাকে চাইলে আমি একটা কোডিং ফরমেট এ নিতে পারি যে ৬। তার মানে বোঝা গেল যে 6, 1 লেটস সে আমি একটা কোড লিখলাম 6, 1 মানে হলো 1 আছে কয়টা? ৬ টা। তাহলে আমার সাইজটা কিন্তু আল্টিমেটলি কমে যাবে। পিক্সেল ভ্যালু কিন্তু আসলে কমটা হইল না। বিষয়টা এইভাবে আমরা চিন্তা করতে পারি। ইট ইস অ্যান স্যাম্পল কোডিং। সো লসলেস কম্প্রেশন ও আছে, মানে পিকচার কোয়ালিটি লস হবে না। আরেকটা কম্প্রেশন আছে লুজি কম্প্রেশন, যে এটাকে পিকচার কোয়ালিটি তারা কম করে দিতে পারে। কম হয় সাধারণত। যেমন জেপিজি নিজেই একটা লুজি কম্প্রেশন। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন বিটম্যাপ ইমেজ যদি হয় এটার মধ্যে কোনো কম্প্রেশন নাই। সো বিএমপি যেটাকে আমরা বলি, এই যে বলছে যে বিএমপি ডু নট কম্প্রেস দ্যাট ডেটা, তাহলে দেখবেন এই সাইজটা অনেক বড় হবে। কিন্তু যদি আপনি জিআইএফ বা জেপিজি ইউজ করেন তাহলে দেখবেন যে তারা কম্প্রেস করার পরে বা এই ফরম্যাটিংটা হওয়ার পরে দেখবেন সাইজটা অনেক কমে গেছে। তার মানে এটার পিকচার কোয়ালিটি কমে যাবে। এই পার্থক্যটা আসলে এমন তেমন আর কিছু নাই। Okay. So lossless এবং লুজি compression, so this is sometimes irrelevant to us. So আমাদের relevant না। So আমরা একটু skip করে যাই এই অংশটাকে। বেসিক্যালি আমাদের যে জায়গাতে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের গ্রাফিক্স ফাইল অর্থাৎ যে ইমেজটা আমি সার্চ করতে চাচ্ছি সেটাকে আমার লোকেট করতে হবে এবং এটাকে রিকভার করতে হবে। এই জায়গায় আসলে আমরা আম আ চিন্তা করব। পাশাপাশি আমরা আরেকটা বিষয় চিন্তা করব যে এই রিকভারিং যে গ্রাফিক্স ফাইল এটার মধ্যে অনেকগুলো অপশন আছে। যদি হেডার করাপ্ট হয়ে যায়, যদি ক্লাস্টার বিভিন্ন ক্লাস্টারে থাকে, সেগমেন্টেড করা থাকে, তাহলে আসলে আমরা কিভাবে এটাকে রিকভার করতে পারি ওই প্রসেস গুলো নিয়ে আমরা আসলে বেসিক্যালি আলোচনা করব। নরমালি এটা যেটা বলছে সেটা হচ্ছে যে যদি অপারেটিং সিস্টেমের অনেকগুলো টুল আছে লোকেট করা বা সার্চ করার জন্য, কিন্তু এটা বলছে যে টাইম কনজিউমিং অ্যান্ড সাধারণত ডিফিকাল্ট টু ভেরিফাই। এর জন্য সলিউশন কি? আপনি ডিজিটাল ফরেনসিক টুল ইউজ করবেন। অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমাদের তো এমনি ওএস এ সার্চ করার ব্যবস্থা আছে। সো হোয়াই উইল ইউজ দ্য ডিজিটাল ফরেনসিক? ইট উইল গিভস ইউ এ স্মল টাইম। মানে আপনাকে একটু সময় কমে অল্প সময়ের মধ্যে আপনার আসলে কি করবে? তারা আ আপনাকে ডিজায়ার্ড ফাইলগুলো হয়তো আপনার সামনে তুলে ধরতে পারবে। পাশাপাশি লেটেস্ট আরেকটা সফটওয়্যার ইউজ হচ্ছে। অ্যা আমি একটা সেমিনারে আসলে অংশগ্রহণ করছি। আমি ডিটেইলস এখনো জানি না। নাম শুনেছেন নিশ্চয়ই ম্যাগনেট এআই। নাম শুনছেন? শুনি নাই স্যার। স্যার এটা নতুন আসছে আরকি। মানে এটা মনে হয় যে নতুন কোন কোম্পানি ইয়ে করতেছে। এটার আবার সুবিধা হচ্ছে যে তারা এই সার্চিং বা এই ধরনের কাজে অর্থাৎ ডিজিটাল ফরেনসিক এর কাজে মানে ইনভেস্টিগেটর এর কাজে মানে সময় কমানোর জন্য তারা এআই ইউজ করতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতেই পারছেন। এই ম্যাগনেট এআই এই টুলটা সাধারণত এখন ইউজ হচ্ছে। বাট এটা আসলে ডিটেইলস ফাংশনালিটি বিকজ I didn't use it yet. এটা I think it is very recent one. আমার কাছে যেটা মনে হয়েছে আমি লাস্ট ৩-৪ দিন আগে একটা সেমিনার হয়েছে অনলাইনে সেটার উপরে অংশগ্রহণ করেছিলাম আসলে দেখার জন্য যে আসলে এটার মধ্যে কি আছে। স্যার তা ওই আমার সেমিনারটা কি ফ্রি ছিল? হ্যাঁ, ফ্রি ছিল। ও স্যার মেইল আসছিল আমার, কিন্তু আমি মনে করছি হয়তো মানে পেইড ও আপনি সেমিনার। করেন নাই না? না হ্যাঁ, সেমিনারটা ফ্রি ছিল। এরা মাঝে, মাঝে ইয়া দেয় আরকি। ওকে। সো ডিজিটাল ফরেনসিক টুল আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে খুব অতি সহজে বা অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ডিজায়ার্ড ফাইলগুলো পেয়ে যাব। একটা জিনিস শুধু আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ডিজিটাল ফরেনসিক টুল সরি সেটা হচ্ছে যে যদি ইমেজের সাধারণত ২ টা পার্ট থাকে আমি যেটা বলতেছিলাম একটাকে বলা হয় হেডার পার্ট, হ্যাঁ? হেডার পার্ট আরেকটা বলতে পারি আমরা বডি পার্ট। একটা হলো হেডার আরেকটা হলো বডি। তো অনেক সময় যদি হেডার পার্টটা করাপ্ট হয়ে যায়, হতে পারে। হেডার পার্ট করাপ্ট হইতে পারে। তাহলে করাপ্ট হয়ে গেলে বা করাপ্ট ইনটেনশনালি করা হয় অনেক সময় as because some মানে আদার্স যাতে ওপেন করতে না পারে। তাহলে আমাদেরকে একটা ওয়ে চিন্তা করতে হবে যে হেডার ফাইলটা যদি করাপ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে রিকভার করতে পারি। এটা আমাদের একটা অপশন। সেই ক্ষেত্রে সলিউশন ওরা বলতেছে যে যদি আপনি ধরে রাখেন বা আপনি যদি কোনোভাবে ক্লু পান যে এটা একটা জেপিজি ফাইল অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে একটা জেপিজির স্ট্যান্ডার্ড যে হেডারটা আছে সেটা রিপ্লেস করে দিবেন। দিয়ে এটাকে ওপেন করবেন। সেটা বলছে কম্পেয়ার দেম উইথ এ গুড হেডার স্যাম্পল। স্যাম্পলের সাথে আপনি ওপেন করে দিবেন। এবং এই যে হেডারটাকে যে রিপ্লেস করার পদ্ধতি সেটা হলো নরমালি উইনহেক্স দিয়ে করা হয়। হ্যাঁ? উইনএক্স দিয়ে আপনি চাইলে হেডারটাকে রিপ্লেস করে দিতে পারেন। রিপ্লেস করে দিলে আমরা দেখব প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসে
আমরা হেডার নষ্ট করে দিয়ে দেখবো, তারপরে হেডারটা আবার বসাবো, বসার পরে আমরা আসলে দেখবো যে হ্যাঁ, ছবিটা ওপেন হচ্ছে। তো এটা একটা ইনফরমেশন। পাশাপাশি আরেকটা জিনিস ইনটেনশনালি করা হয়, সেটা হচ্ছে এরকম যে একটা ইমেজ বিভিন্ন ক্লাস্টারে থাকে, যেটা আমরা আজকে ফাইলের ক্ষেত্রে দেখবো, এটা ইমেজের ক্ষেত্রেও হতে পারে। সো ইমেজ, তো সেই ক্ষেত্রে বলছে যে রিকনস্ট্রাক্ট ফ্র্যাগমেন্টেড ইমেজ ফাইল। যদি একটা ইমেজকে ফ্র্যাগমেন্টেড করে রাখা হয় এবং তাকে চাইলে রিকনস্ট্রাক্টও করা যায়। সেটাও আমরা নেক্সট ক্লাসে দেখব। জাস্ট আপনাকে ক্লু গুলো দিয়ে রাখলাম যে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। যদি এই কখন ঘটবে আপনি ধরে রাখেন, যারা ক্রিমিনাল আছে বা যারা এই ধরনের কাজ করছে বা ক্রাইম করতেছে, তারা আসলে আপনার থেকেও বেশি জানে। এটা আপনি যদি মাথায় রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন। দে আর ইন্টেলিজেন্ট এনাফ। ওকে। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম সেটা আমরা অলরেডি এখানে লেখা আছে। এবার আমরা বলতেছি যে যদি হেডারটা ড্যামেজড হয়ে যায়, এই সলিউশনও অলরেডি আমরা দেওয়া হয়ে গেছে। যে যদি হেডারটা ড্যামেজড হয়, তাহলে সেই ক্ষেত্রে রিপেয়ার করার ওয়েটা কি? রিপেয়ার করা খুব সিম্পল। একটা স্ট্যান্ডার্ড ইমেজকে নিয়ে এসে তার যদি আপনি কোনোভাবে ক্লু পান যে এটা আসলে কোন ধরনের হেডার হইতে পারে। জেপিজি হইতে পারে, জেআইএফ হইতে পারে, পিএনজি হইতে পারে। তার প্রত্যেকটারই একটা স্ট্যান্ডার্ড হেডার ফরম্যাট আছে। যেমন আমরা বলতেছি এখানে যে জেপিজি ফাইল হ্যাজ হেক্সাডেসিমাল হেডার ভ্যালু হলো FFD8 followed by a লেভেল JFIF। সাধারণত JFIF টা অফসেট 6 এর মধ্যে থাকে, যেটাকে আমরা বলতেছিলাম 4A। নিশ্চয়ই ওই ইয়ার মধ্যে দেখাইছিলাম আপনাকে। যখন আমি এটাকে আপনার ফাইনাল হেক্সাডেসিমাল ফরম্যাটে নিলাম, তখন কিন্তু দেখাইছিলাম যে অফসেট 4A, অফসেট 6 এর মধ্যে 4A লেখা আছে। তার মানে তখন JIF। তাহলে আপনি জানেন যে তার স্ট্যান্ডার্ড হেডার ফাইল হলো FFD8। আপনি কোনোভাবে যদি উইনহেক্স দিয়ে এখানে FFD8 বা XX করে দেন as for example, তাহলে দেখবেন যে এইটা নরমাল ভিউয়ার দিয়ে আর ওপেন হচ্ছে না। তার মানে ফরম্যাটটা নষ্ট হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে আপনার ওয়েটা আপনি এই কাজটা করে দিতে পারেন। ওকে। এবার আমরা বলতেছি যেটা, সেটা হচ্ছে যে সার্চিং ফর এন্ড কার্ভিং ডাটা ফ্রম আনঅ্যালোকেটেড স্পেস। কথাটা খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা ইমেজ সার্চ করব এবং বলছে ডাটা কার্ভিং করব। কার্ভিং একটা নতুন টার্ম আমাদের আসছে, সেটা কি? এটা বলছে সরি অর্থাৎ যে ফাইলটা করাপ্টেড ফাইল, অর্থাৎ করাপ্টেড ইমেজ ফাইল, সেটাকে রিপেয়ার করার প্রসেসিংটাকেই সাধারণত আমাদের বলা হয় হচ্ছে ডাটা কার্ভিং। সো ডাটা কার্ভিং এর ক্ষেত্রে আমরা সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে যে নরমালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে স্টেপ গুলো বলছে যে আপনার এক্সামিনেশন প্ল্যানটা থাকতে হবে। প্ল্যানটা কি? উইল ডিসকাস লাইটার। তারপরে বলছে সার্চিং ফর এন্ড রিকভার ডিজিটাল ফটোগ্রাফ এভিডেন্স। সেটা কিভাবে? এরা বলছে যে প্রো ডিসকভার ইউজ করো, অটোপসি আমরা ইউজ করব। এই প্রো ডিসকভারও ইউজ করা যায় টু রিকভার অন পসিবল এভিডেন্স অফ জেপিজি ফাইল, এবং বলছে যে ফলস ইট রিফার টু অ্যাজ ফলস পজিটিভ। এটা আমি একটু আসছি এইভাবে যে ধরেন লেটস সে আমরা জানি যে জেপিজি ফাইলগুলা সাধারণত যে ফরম্যাটটা থাকে সেটা হলো JFIF, তাই না? মনে আছে আগের ইয়াতে যে বললাম ছবিগুলা? একটু জাস্ট আমি ব্যাক টু দি প্যাভিলিয়ন। এখানে খেয়াল করে দেখেন, এখানে দেখেন ছবিটা লেখা আছে যে একটা স্ট্যান্ডার্ড জেপিজি ফাইলের যে ফরম্যাট সেটা এখানে কিন্তু লেখা থাকে। ক্লুটা ASCII ফরম্যাটে সেটা দেওয়া আছে JFIF as for example। তাহলে JFIF নরমালি যে ফরম্যাটটা আসে সেই ফরম্যাটটাকে আমরা চাচ্ছি এখন, আমি একটু স্লাইডের সামনের দিকে যাচ্ছি। এই ফরম্যাটটা অনেক সময় আছে যে আপনি এক্সাক্ট JFIF দিয়ে সার্চ করতে পারতেছেন না। কারণ যদি ধরেন যেটা হয়ে থাকে X, কেন X বলতেছি? as because ক্রিমিনাল নিজেই ইচ্ছাকৃত হয়তো এই ফরম্যাটটাকে ভেঙে দিয়ে রাখছে। তাহলে আপনার কিন্তু এই ফাইলটা রিকনস্ট্রাক্ট আর করা যাচ্ছে না। এখন আমি এটাকে কার্ভ করতে চাই। কার্ভ মানে হলো রিকনস্ট্রাক্ট করতে চাই। তো রিকনস্ট্রাক্ট করার ওয়েটা কি? ওয়েটা হচ্ছে যে ধরেন আপনি এখন দেখতেছেন যে আপনার শুধু ডাটা আসে FIF। তাহলে আপনি কি করলেন? FIF নামে সার্চ দিলেন as for example। তার মানে যত ফাইলের ASCII কোডে যত FIF আছে either it is X, Y, JFIF সব আসবে। কিন্তু আপনার এক্সাক্ট ফাইল হলো this one, যদি এটা হয় এক্সাক্ট ফাইল। তাহলে এই ফাইলগুলো কি? এক্সট্রা ফাইল তৈরি হয়েছে। আপনার টার্গেটেড ফাইল হলো এটা। এই ফাইলগুলো হচ্ছে আপনার এক্সট্রা ফাইল। এগুলাও কিন্তু আপনার ওই সার্চ প্যাটার্নে কিন্তু দেখাবে। তখন আমরা এটাকে বলতেছি যে এই ফাইলগুলা যে FIF ঠিক আছে, কিন্তু আমার ইনটেনশন এর জন্য দিস ইজ ফলস, কিন্তু সার্চিং এর জন্য দিস ইজ পজিটিভ। দ্যাট ইজ হোয়াই ইট ইজ রিটেন ফলস পজিটিভ।
আবার বলতেছি, সেটা হচ্ছে কি বললাম যে আমার সার্চিং আমার টার্গেটের জন্য এটা ফলস, মানে এগুলা ফলস। কিন্তু আমার যে সার্চ করছি সেই সার্চ প্যাটার্নে দিস আর পজিটিভ। বিকজ সার্চ প্যাটার্ন আমি দিছি হলো FIF, কিন্তু আমার টার্গেট হলো JFIF যে ফাইলটা বা ইন্টেনশনালি এই ফাইলটা আমি চাই। এই ফাইলটা শুধু আসতেছে না, এর সাথে এডিশনাল কিছু ফাইলও আসতেছে। এজন্য এই ফাইলগুলো ফলস পজিটিভ। বলছে যে ফলস হিটও হতে পারে। ফলস হিট মানে যেটা আমার ইন্টেনশন না, চাচ্ছি না, সেটাও ছাড়াও এডিশনাল কিছু ইনফরমেশন আসতেছে। এটাকে বলতেছে ফলস পজিটিভ। Okay, so I think you understand what I'm going to say right now. Next, এইটার উপরে আমাদের একটা প্র্যাকটিক্যাল আছে। এজন্য আমরা বলছি যে নেক্সট টু প্র্যাকটিক্যাল। সো উইল ডিটেইল ডিসকাশনস ইন দি প্র্যাকটিক্যাল। এন্ড সেকেন্ডলি আমরা আসতেছি যে যদি আপনি ফাইলের হেডারকে রিভিল করতে চান, তাহলে কিভাবে আপনি কাজটা করতে পারবেন? এটা হচ্ছে আচ্ছা, আমার মনে হয় যে কেউ যেন কথা বলতেছে। সো একটু কাইন্ডলি মিউট করে দিবেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওকে। সো যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে রিবিল্ডিং, খেয়াল করে দেখেন ফাইল হেডার যদি বিল্ড করার জন্য জিনিসটা আসলে ইনফ্যাক্ট আগের মতোই, যে ফাইল হেডার বলছে যে আপনি এই রিবিল্ড করার জন্য আপনি প্রথমে কি করবেন, বিফোর অ্যাটেম্পটিং টু এডিট দি রিকভার্ড গ্রাফিক্স ফাইল ট্রাই টু ওপেন। আপনি প্রথমে হচ্ছে ওপেন করার ট্রাই করেন, যদি এটা ওপেন ইমেজ ভিউয়ার দিয়ে। যদি এটা ওপেন না হয়, অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি ধরে নিলাম যে ওপেন হচ্ছে না, তাহলে ইফ দি ইজ নট ডিসপ্লেড ইউ হ্যাভ টু ইন্সপেক্ট এন্ড কারেক্ট দি হেডার। বলছে যে ম্যানুয়ালি, তাহলে ম্যানুয়ালি কারেক্ট করার ব্যবস্থা আপনার থাকতে হবে। তাহলে স্টেপ গুলো কি? স্টেপ গুলো হচ্ছে রিকভার মোর পিস অফ ফাইল ইফ নিডেড, এক্সামিন দি ফাইল হেডার, তাহলে কম্পেয়ার দি গুড হেডার সিম্বল, যেটা আমি অলরেডি আগে বলে ফেলছি, এবং ম্যানুয়ালি ইনসার্ট দি হেক্সাডেসিমাল ভ্যালু। তাহলে ম্যানুয়ালি ইনসার্ট করতে গেলে অবশ্যই একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড জেপিজি ফাইলের কি লাগবে আপনার, আপনার হচ্ছে যে তার ফরম্যাটটা কি বা তার তার হেক্সাডেসিমাল ভ্যালুগুলো কি থাকে, সেই ভ্যালুগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। সো দিস দি কনসেপ্ট, ভেরি সিম্পল কনসেপ্ট। এই রিকনস্ট্রাক্ট করার প্রসেসটাও আমি আসলে ইয়েতে বলে দিব, মানে আই মিন আমি আসলে আপনার প্র্যাকটিক্যালি আবার বলে দিব, এবং আমরা আমাদের প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসে করবো, সো এটা আমি আলোচনা করব। এখন আমাদের যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আইডেন্টিফাইং আননোন ফাইল ফরম্যাট। যদি ফাইল ফরম্যাট গুলো আপনাদের নোন না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। নরমালি একটা প্রসেস আমি অলরেডি বলছি, সেটা হলো যে আপনি ওয়েবসাইটে যাবেন এবং যাওয়ার পরে আননোন যে ফাইল ফরম্যাট থাকতে পারে আপনার, কারণ সব যে ফাইল ফরম্যাট একজন মানুষের পক্ষে আসলে পসিবল না। তো যখন আপনি এই ধরনের কেস ইনভেস্টিগেট করবেন, তখন আপনি এই সাইট গুলোকে, আমি যে ওখানে একটা সাইট দেখেছি, এই সাইট গুলোতেও আপনি দেখতে পারেন, দেখে আপনি ফাইল ফরম্যাট গুলো চেক করতে পারেন। এটা হচ্ছে আপনার সাজেশন আমাদের জন্য, যে আমরা সাইট থেকে আমরা দেখে আসবো। এইবার আমরা নতুন আরেকটা টার্ম, যেটি সামটাইমস ভেরি ইম্পর্টেন্ট ফর এ ফরেনসিক ইনভেস্টিগেটর অ্যাজ ওয়েল অ্যাজ ফর এক্সাম, সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং স্টেগনোগ্রাফি। এই একটা নতুন টার্ম আসছে ইন গ্রাফিক্স ফাইল। গ্রাফিক্স ফাইলের মধ্যে একটা স্টেগনোগ্রাফি ইউজ করা হয়। তাহলে স্টেগনোগ্রাফিটা কি আসলে? বলছে যে হাইডস ইনফরমেশন ইনসাইড দি ইমেজ ফাইল। খেয়াল করে দেখেন কি বলছে, স্টেগনোগ্রাফিটা হচ্ছে হাইড করে ইনফরমেশন ইনসাইড দি ইমেজ ফাইল। ইমেজ ফাইলের মধ্যে ইনফরমেশন হাইড করা যায়। বলছে যে ইট ইজ অ্যান অ্যানসিয়েন্ট টেকনিক্স, মানে অনেক আগের পুরাতন টেকনিক্স। তাহলে ফর্মটা কি? ফর্মটা হলো ইনসারশন। দুইটা মেজর ফর্ম আছে, দুই ফর্মে ইনফরমেশন হাইড করা যায়। একটা হলো ইনসারশন আর একটা হলো সাবস্টিটিউশন। তাহলে ইনসারশন এবং সাবস্টিটিউশন। তাহলে ইনসারশনটা আগে দেখে আসি যে ইনসারশন প্রসেসটা কিভাবে, যে স্টেগনোগ্রাফি ইমেজের মধ্যে কিভাবে। আমরা জানি অডিও স্টেগনোগ্রাফি আছে, এটাতে আবার হচ্ছে দেখা যাচ্ছে ইমেজ স্টেগনোগ্রাফি। এখানে বলছে যে ইনসারশন প্রসেস হলো হাইডেন ডাটা ইজ নট ডিসপ্লেড when viewing host file in its associated program. That means you need to analyze the data carefully. তার মানে ডাটা আপনাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, as because আপনি নরমালি আপনার যে চোখে দেখতেছেন, সেই চোখে কিন্তু আপনার হচ্ছে যে যে ডাটাটা দেখছেন আসলে এটা অরিজিনাল ডাটা না। এর নিচে অন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনটা কি বা কিভাবে রাখা হয় তার একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতেছি যে লেটস সে গিভেন অ্যান এক্সাম্পল হিসেবে একটা ওয়েব পেজ। ধরেন একটা ওয়েব পেজ আছে, ওয়েব পেজের মধ্যে সুন্দর দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা মানচিত্র আছে। ধরেন একটা এখানে পিকচার দেওয়া আছে বা ইমেজ দেওয়া আছে যে বাংলাদেশের একটা মানচিত্র দেওয়া আছে। তো আপনি দেখলেন হ্যাঁ খুব সুন্দর মানচিত্রটা তৈরি করা হয়েছে, কিন্তু ভিতরে কি আছে আমরা যদি দেখি, ধরুন এখানে লেখা আছে একটা ওয়েবসাইট
খেয়াল করে দেখেন, দ্য কম্পিউটার ফরেনসিক বুকস ইজ ইউজিং স্টেগনোগ্রাফি, এই কথাটা লেখা আছে। খেয়াল করে দেখেন। কিন্তু ইনসাইডে কি আছে? ছবিটা যদি দেখি। ইনসাইডে দেখেন এখানে লেখা আছে ইনপুট, টাইপ হিডেন, নেম হলো মেসেজ। দিস ইজ অ্যান এক্সাম্পল হাউ কুড ইউ কমিউনিকেট ইউজিং টু পেজ। খেয়াল করছেন? এই যে মেসেজটা দেওয়া আছে, এই মেসেজটা কিন্তু নট ইট ইজ হিডেন, ইট ইজ নট ভিজিবল। তাই কিনা? হ্যালো? ওকে। যেটা আমরা বলতেছিলাম খেয়াল করে দেখেন। যারা সফটওয়্যার প্রোগ্রামার আছেন তারা obviously জানেন যে সাধারণত এই ধরনের কোডগুলো এই যে টাইপ হিডেন রেখেই সাধারণত আমরা ওই যে আইডি টাইডি গুলা রাখার জন্য যাতে ইয়াতে পাই মানে ওই কোডিং করার সময় যাতে ইনফরমেশন গুলা পাওয়া যায় এজন্য আসলে পেজের মধ্যে নিয়ে আসা হয়। কিন্তু খেয়াল করেন এইটাকে তারা আসলে ইউজ করতেছে। এখানে মেসেজটা যদি প্রসেস রাখা হয় যেমন আমরা বললাম যে আউটসাইডে দেখা গেল বিশ্ববিদ্যালয়ের মানে বাংলাদেশের একটা একটা সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে। কিন্তু ভিতরে দেওয়া আছে যে হ্যাঁ, অমুক জায়গায় আইসো, তোমার সাথে কথা আছে বা এই ছবিগুলো দিব। ইনফরমেশন কিন্তু মেসেজ পাস হয়ে গেল। খালি চোখে কিন্তু আপনি দেখলেন না। তার মানে হচ্ছে অ্যাজ এ ফরেনসিক ইনভেস্টিগেটর ইফ ইউ সার্চ অ্যান ইমেজ অথবা এই ধরনের যদি চিন্তা করেন বা কোন পেজকে আপনি মনে করলেন যে এই পেজে ইনফরমেশন গুলো থাকতে পারে, যা দেখলেন যে এই পেজের মধ্যে শুধুমাত্র ছবি আছে আর কিছুই নাই। আর আপনি বললেন যে এখানে তো ছবি আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার ট্রিক রাখতে হবে যে তারা স্টেগনোগ্রাফি ইউজ করতে পারে এবং এখানে তারা মেসেজ এইসবের মাধ্যমেও তারা কি করতে পারে মেসেজ আদান-প্রদান করতে পারে। তাহলে এইটা একটা কনসেপ্ট যেটাকে বলে ইনসারশন ফর্ম। যেটা আমরা বলতেছিলাম যে ইনসারশন প্রসেস। আরেকটা ফর্ম আছে যেটা আসলে খুবই ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। তারপরেও আমরা কিছু টুল এখন স্টেগনোগ্রাফি টুল বের হইছে। তো সেটা দিয়ে অনেক সময় করা যায়। সেটা আমি প্রসেসটা আমি বলছি ১ মিনিট। সেটাকে আমরা বলতেছি সাবস্টিটিউশন। খেয়াল করে দেখেন। ইটস আ ভেরি ইম্পোর্টেন্ট সামটাইমস ভেরি ইম্পোর্টেন্ট অ্যান্ড ইট হ্যাজ এ গ্রেট ইমপ্যাক্ট। তাহলে কি বলছে? সাবস্টিটিউশন প্রসেস কথাটা বোঝাই যাচ্ছে যে কোনটার এগেইনস্টে কোন কিছু সাবস্টিটিউট করবে মানে ওভাররাইড করবে। বলছে রিপ্লেস দ্য বিটস অফ হোস্ট ফাইল উইথ আদার বিটস অফ ডেটা। তাহলে কি ইউজুয়ালি চেঞ্জ দ্য লাস্ট টু এলএসবিস। খেয়াল করেন এই টার্মটা কি কিন্তু মনে রাখবেন সামনের স্লাইডের দিকে কাজে লাগবে। লাস্ট টু এলএসবিস মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। সরি চেঞ্জ হয়ে গেছে একটু। ওকে গট ইট। তাহলে যেটা বলতেছিলাম যে এখানে প্রথম অপশনটা হচ্ছে কি যে রিপ্লেস করো বিটগুলো হোস্ট ফাইল উইথ আদার বিটস অফ ডেটা। ইউজুয়ালি চেঞ্জ করা হয় লাস্ট টু এলএসবি তে। আমি আসছি লাস্ট টু এলএসবি জাস্ট মনে রাখেন এই জিনিসটা। ডিটেক্টেড উইথ বলছে স্টেগনো অ্যানালাইসিস টুলস দিয়ে বলছে যে অ্যাজ নোন অ্যাজ স্টেগ টুলস। এটা একটা টুলস। এই টুল দিয়ে সাধারণত এই ধরনের স্টেগনোগ্রাফি গুলোকে আপনার হচ্ছে আইডেন্টিফাই করা যায়। সেটা কিভাবে করা যায় টেকনিক গুলো আমি একটু বলে ফেলবো। একটু পরে আমরা বলবো। ওকে। তাহলে বলছে যে ইউ শুড ইন্সপেক্ট অল ফাইলস অফ এভিডেন্স অফ স্টেগনোগ্রাফি। সব ফাইলগুলোকে আপনার করতে হবে। এন্ড ক্লুটা কি? ক্লুটা বলছে ডুপ্লিকেট ফাইলস উইথ ডিফারেন্ট হ্যাশ ভ্যালু। তাহলে এখানে একটা ভেরি ইম্পোর্টেন্ট ক্লু দেওয়া আছে। খেয়াল করে দেখেন। আমি আসছি ডিটেইলস ডিসকাশনটা নেক্সট স্লাইডে গিয়ে করব। জাস্ট ইনফরমেশনটা নিয়ে নেই। বলছে যে ডুপ্লিকেট ফাইলস হ্যাজ ডিফারেন্ট হ্যাশ ভ্যালু। আপনার নিশ্চয়ই হ্যাশ ভ্যালু সম্বন্ধে আইডিয়া আছে। একটা ইমেজ যদি হয়, একটা ইমেজ একটা ফাইল, সো the file has unique hash value. Am I right? রাইট স্যার। হ্যাঁ। এখন একই টাইপের ফাইল মানে ইমেজটা একই মনে হচ্ছে কিন্তু ২ টা হ্যাশ ভ্যালু। তার মানে কি? তার মানে হচ্ছে এটার মধ্যে কোন না কোন জায়গায় চেঞ্জ করছে। তার মানে তারা স্টেগনোগ্রাফি টুল বা স্টেগনোগ্রাফিটা ইউজ করছে। তাহলে যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে এই প্রথম অপশনটাতে আসে ইউজুয়ালি চেঞ্জ ইন লাস্ট 2 বিটস। খেয়াল করে দেখেন আমাদের যে অরিজিনাল পিকচারটা থাকে অ্যাজ ফর এক্সাম্পল এটাকে যদি আমি পিকচার বলি লেটস সে আমাদের এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ? গ্রে স্কেল ইমেজ। গ্রে স্কেল ইমেজ অ্যাজ ফর এক্সাম্পল। না আপনারা জানেন যে গ্রে স্কেল ইমেজের প্রত্যেকটা পিক্সেল গুলো হয় 0 থেকে 255 এর মধ্যে। এটা তার ভ্যালু। প্রত্যেকটা পিক্সেল ভ্যালু। আর গ্রে স্কেল ইমেজ আমি যদি এটাকে ধরি তাহলে এটা হচ্ছে ধরেন এখানে লেখা আছে 245 বা 255, 220, 230 আ ডট, ডট। তারপরে এদিকে হয়তো লেখা আছে পরের রোতে ধরেন আছে 210 বা 202, হ্যাঁ? 170,
150 এটা জানেন তো নাকি? না। আচ্ছা, যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম? বলতেছিলাম যে একটা গ্রে স্কেল ইমেজ হলে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু গুলো রিপ্রেজেন্ট, কারণ এটা 8 বিটে রিপ্রেজেন্ট করে। ভ্যালু গুলো রিপ্রেজেন্ট হয় 0 থেকে 255 এর মধ্যে ভ্যালু গুলো থাকে। 0 মানে হচ্ছে একদম ব্ল্যাক, আর 255 মানে হলো একদম কি? বলেন? গ্রে White স্কেল টা। হোয়াইট না কালো না না তার মানে এটা কি? 0 মানে হচ্ছে ফুল ব্ল্যাক, ব্ল্যাক আর এটা মানে হচ্ছে ফুল হোয়াইট হোয়াইট। তাহলে এর কারণে যদি 170 হয় অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মাঝামাঝি একটা কালার হবে। কথা বুঝতে পারছেন? তাহলে সাজানো থাকে একটা ইমেজ ফাইল এইভাবে। তাহলে 255 যে এখানে লেখা আছে, মানে এটাকে যদি আমি, এটা তো ডেসিমেল ভ্যালুতে লেখা আছে, এটাকে যদি আমি বাইনারিতে নিই অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে 1 1 1 1 1 1 1 2 3 4 5 6 7 8, ধরেন এই 8টা হলো এখানে। ঠিক আছে? এটার ভ্যালু হচ্ছে 255। এখন খেয়াল করে দেখেন, ইউজুয়ালি চেঞ্জ ইন লাস্ট 2 বিটস অফ এলএসবি। তাহলে আমরা জানি যে এটা হচ্ছে বেসিক্যালি কি? এলএসবি, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এটা কি? এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এখন ওরা বলতেছে ইউজুয়ালি লাস্ট যে 2টা বিট আছে অর্থাৎ এলএসবি, এখানে চেঞ্জটা করে। তার মানে 2 বিট চেঞ্জ করে। কেন 2 বিট চেঞ্জ করে? আই এম ডিসকাসিং হিয়ার। সেটা আসি, সেটা হলো 1 1 1 1, মানে 4টা দিলাম, 5টা 6টা অ্যাজ ইট ইজ যেভাবে আছে ওইভাবে রাখলাম। এখানে ধরেন লেখা আছে 1 1, তাহলে এটা যদি আমি 0 0 করে দেই অ্যাজ ফর এক্সাম্পল, বা 0 1 করে দেই, তাহলে কি চেঞ্জ হলো? এই 2 বিটে চেঞ্জ হবে অ্যাজ ফর এক্সাম্পল। চেঞ্জ হলো যে এই 2 বিটে। হাইয়েস্ট চেঞ্জ হইতে পারে এটা 1 1 আছে, তাহলে এটা 0 0 হইতে পারে। তাহলে যদি 0 0 হয় তাহলে এটার ভ্যালু কত আসলে? এখানে হলো 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা হলো 2 টু দি পাওয়ার 1 2, তাহলে এটার ভ্যালু হচ্ছে 252। তাহলে খেয়াল করেন 255 একটা বিট, তার মানে এটা ফুল হোয়াইট। আর যদি ওইটা দেখি 252, তাহলে এটার কি হবে? নেয়ার টু হোয়াইট নিয়ার টু হোয়াইট বা অলমোস্ট হোয়াইট, রাইট? নাকি? জি স্যার। রাইট খালি চোখে বোঝা যাবে না। খালি চোখে আসলে ইট ইজ নট পসিবল টু পিক্সেল ভ্যালু। তাহলে ক্লুটা কিন্তু ওই জায়গাতে। তাহলে ক্লুটা হচ্ছে, লেটস সে আমি বন্ধুর কাছে একটা সিক্রেট মেসেজ পাঠাবো যে পাসওয়ার্ড, অ্যাজ ফর এক্সাম্পল আমি তাকে পাসওয়ার্ডটা পাঠিয়ে দিচ্ছি যে পাসওয়ার্ড হলো 1 2 3 4 5 6 7 অ্যাজ ফর এক্সাম্পল। এরকম আমার একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমি পাঠিয়ে দেব। এই পাসওয়ার্ডের ধরেন একটা বাইনারি ভ্যালু আছে, অ্যাজ ফর এক্সাম্পল পাসওয়ার্ডের একটা বাইনারি ভ্যালু এরকম আসছে, ধরেন এরকম আসছে। তাহলে এখন এটাকে কিভাবে আমরা মানে স্টেগনোগ্রাফিতে ইউজ করতে পারি? সেটা হলো এই 2টা বিট, পরের 2টা বিট এইভাবে আমি প্রথমে ভাগ করব। কারণ আমি প্রত্যেকটা পিক্সেলের মধ্যে আমি কি করব? পিক্সেলের মধ্যে এই বিট ভ্যালু গুলাকে প্রতিস্থাপন করব। ধরেন এখানে এইভাবে আছে। তাহলে কয়টা সিম্বল লাগবে আমাদের? খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে আমাদের যেমন পিক্সেল, আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা বেসিক্যালি কেমন আছে? লেটস সে আমরা ইমেজটা এরকম আছে। এখানে হয়তো 200 ফিট টু 55 252 253, হ্যাঁ? ডট ডট, লেটস সে এখানে দেওয়া আছে 210, এভাবে ডট ডট দেয়া আছে। তাহলে আমি কি করব? এই 2টা বিট প্রথমটাতে রেখে দিব। প্রথমটাতে এই 2টা বিট, পরের 2টা বিট এখানে রেখে দিব। তাহলে পরে যে রিসিভার আছে সে কি করবে? সে তো জানেই যে কয়টাতে দেওয়া আছে। সে কি করবে? এই বিটগুলা কালেক্ট করবে। কালেক্ট করার পরে রিকভার করে এখানে সে পাসওয়ার্ডটা রিকভার করবে। তার মানে হলো ইনফরমেশন কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেল। কথা ক্লিয়ার? Yes, sir. ওকে। এইবার আমরা দেখেন যে এক্সাম্পলটা আমরা দিতে যাচ্ছি, এখানে ধরেন চেঞ্জ করা হয়েছে। এটা হলো অরিজিনাল ফাইল, আমরা বলতেছি দিস ইজ অ্যান অরিজিনাল ফাইল। এইটার মধ্যে অল্টার্ড ইমেজ ফাইল। দেখেন এই জায়গাটাতে চেঞ্জ করা হয়েছে, কথার কথা বললাম, এই জায়গাটাতে চেঞ্জ, হ্যাঁ? এই জায়গাটায় আমরা চেঞ্জ করছি। কিন্তু চেঞ্জিং কিন্তু
টা বোঝা যাচ্ছে না। চেঞ্জিংটা বোঝা যাচ্ছে? চেঞ্জ কিন্তু বোঝার কোনো উপায় নেই। ইনফরমেশন কি আছে দেখেন, মাই সিক্রেট ব্যাংক অ্যাকাউন্টস। খেয়াল করছেন? কি বলতেছে? মাই সিক্রেট ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে একজন ইউজার কি করতে পারে? একজন ইউজার চাইলে, হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম, একজন ইউজার, আমরা যেটা বলছি, একজন ইউজার যদি এরকম ইজ এ ক্রিমিনাল নাও, সো আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো চাইলে একটা ইমেজের মধ্যেও রেখে দিতে পারে, নাকি পারে না? জি স্যার। তাহলে এখান থেকে দেখতেছি, আমরা এখানে দেখলাম যে ইমেজের মধ্যেও চাইলে একটা ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যে সিক্রেট সুইস ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টের ইনফরমেশনও আপনি চাইলে একটা ইমেজের মধ্যে রেখে দিতে পারেন। সো আপনি এই অ্যাকাউন্ট ইনফরমেশনটা আর কোথাও পাবেন না। এবং মজার বিষয় হলো যে এইটার একমাত্র ওয়ে আউট হচ্ছে, মানে একমাত্র ওয়ে যেটা, সেটা হলো অরিজিনাল ইমেজ। যদি এটা অরিজিনাল ইমেজ, এর একটা হ্যাশ ভ্যালু থাকবে, আপনারা জানেন। এবং এইটারও তাহলে একটা হ্যাশ ভ্যালু প্রডিউস হবে আফটার এডিটিং, হ্যাশ ভ্যালু। এই দুইটা অবশ্যই কি হবে না? সেম হবে না, রাইট? নাকি হবে? হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আপনি অ্যাজ ইনভেস্টিগেটর হিসেবে আপনি ধরলেন যে এই দুইটার হ্যাশ ভ্যালু যেহেতু চেঞ্জ নাই, তার মানে এই দুইটা ইমেজের মধ্যে কি করা আছে? স্টেগনোগ্রাফি করা থাকতে পারে, অ্যাজ ফর এক্সাম্পল। তাহলে আমি যদি ধরে নিই যে হ্যাঁ, স্টেগনোগ্রাফি টেকনিক সে ইউজ করছে, তাহলে এখন যে বড় চ্যালেঞ্জটা আসবে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে এক্স্যাক্টলি কোন পজিশন থেকে সে আসলে স্টেগনোগ্রাফিটা ইউজ করছে, তাই কিনা? জি স্যার। সেই ক্ষেত্রে আসলে এইটা আপনি বলতে পারেন যে if you are lucky enough then you can identify an arbitrary from arbitrary place, আর যদি আপনি লাকি এনাফ না হন তাহলে আসলে it is sometimes very difficult to identify অ্যাকাউন্ট। কারণ কোন পজিশন থেকে সে স্টেগনোগ্রাফি যে বিগিনিং থেকে শুরু করবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। সে যে কোনো পজিশন থেকে কি করতে পারে? স্টেগনোগ্রাফিটা ইউজ করতে পারে, অর্থাৎ সাবস্টিটিউশন মেথডটা ইউজ করতে পারে। তো এইটা সাধারণত অনেক সময় আইডেন্টিফাই করার জন্য, মানে আইডেন্টিফাই করাটা খুবই ডিফিকাল্ট হয়। তারপরেও কিছু টুলস আছে, যে টুলস গুলো দিয়ে আসলে সে অনেক সময় বলে ম্যাচিং গুলো করে, মানে বিট বাই বিট পজিশনে কোন জায়গায় চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ গুলো সে ধরে ফেলতে পারে। এটা একটা বড় অ্যাডভান্টেজ of using digital forensic tools. এই টুলস দিয়ে সেই এই টার্ম গুলোকে ইউজ করতে পারে। কারণ আপনি বিট বাই বিট, যে মানে আই মিন, যদি আপনি আপনার যে পিক্সেল ভ্যালু আছে, পিক্সেল ভ্যালু টু পিক্সেল যদি আপনি চেক করেন, যেটা হিউম্যান বিং এর পক্ষে আসলে সম্ভব না, কম্পিউটার বা সফটওয়্যারের মধ্যেই সম্ভব। সে পিক্সেল টু পিক্সেল চেঞ্জ করে কোন কোন পিক্সেলে চেঞ্জ আছে। যদি একই ছবির ডিফারেন্ট হ্যাশ ভ্যালু হয়, তাহলে আপনি যদি সাসপেক্ট করেন যে হ্যাঁ, এটার মধ্যে ইনফরমেশন থাকতে পারে, তাহলে আপনি হয়তো সেই টেকনিকটা ইউজ করতে পারেন। ওকে, সো আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড। এটা আসলে ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা সাধারণত ক্রিমিনালরা ইউজ করে থাকে, ইমেজের মধ্যে স্টেগনোগ্রাফিটা ইউজ করে। পাশাপাশি এটার আরেকটা ইস্যু আছে, যে ইস্যুটা আমরা এখন আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কপিরাইট ইস্যু, যেটাকে আমরা বলতেছি কপিরাইট ইস্যু। হ্যাঁ, রোকেয়া সিদ্দিকা কিছু বলবেন? স্যার একটা ছোট টি ব্রেক দেওয়া যায়? সরি, টি ব্রেক দেওয়া যায়? হ্যাঁ, টি ব্রেক দিব। এই যে এটাই লাস্ট স্লাইড আমার। হ্যাঁ, তারপরে টি ব্রেক দিব, তারপরে আমরা প্র্যাকটিক্যাল একটা করব আর কি। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জাস্ট কপিরাইট ইস্যুটা একটু করি, আলোচনা করি, তারপরে আমরা টি ব্রেক দিব। কপিরাইট ইস্যুটা হচ্ছে, খেয়াল করে দেখেন, এটা হয়তো ক্লাসে আপনাদের আলোচনা করছি। সেটা হলো যে আপনি একটা পিকচার, ছবি তুলেছেন, অ্যাজ ফর এক্সাম্পল, সুন্দর একটা ছবি, এবং ছবিটা আপনি ইন্টারনেটে আপলোড দিয়েছেন। এই ছবিটাই আরেকজন ইন্টারনেটে আপলোড দিল, এই ছবিটা, আপনার ছবিটাই। তাহলে এখন দুইজনই যদি ক্লেম করে দিস ইজ মাই 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 পিকচার, সো আপনারা ডিস্টিংগুইশ করার ওয়ে আউটটা কি? মানে আপনার পিকচার, আর উনিও দাবি করলেন, আরেকজনও দাবি করলেন যে এটা হচ্ছে আপনার পিকচার। তাহলে সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে একটা ছবি কেউ আপলোড দেওয়ার আগে এটাকে যদি কপিরাইট ফরম্যাটে নেওয়া হয়, কপিরাইট, তাহলে কপিরাইট করার ওয়েটা কি? কপিরাইট করার ওয়েটা হচ্ছে আপনি এখানে স্টেগনোগ্রাফি ইউজ করবেন। বোঝা গেছে নাকি না?
যদি আপনি মনে করেন দিস পিকচার হ্যাজ ভ্যালু, যদি আপনি মনে করেন এই পিকচারটার বা এই গ্রাফিক্সটার ভ্যালু আছে, তাহলে আপনি এটাকে স্টেগনোগ্রাফি ইউজ করবেন, সাবস্টিটিউশন মেথড। আপনি ওখানে একটা আপনার সাইন দিয়ে দিবেন। সাইন মানে ডিজিটাল সাইন হইতে পারে, ডিজিটাল সাইন মানে কোনো কোড হইতে পারে, অ্যাজ ফর এক্সাম্পল। হ্যাঁ, সো এই কোডটাকে আপনি কি করবেন, আপনি আপনার পজিশন মতো বা ইয়ার মতো আপনি সাইন করে দিবেন। তাহলে সেই ক্ষেত্রে কেউ ক্লেম করলে যে এটাও আমার, আপনিও ক্লেম করলেন এটা আমার, তাহলে কিন্তু আপনি বলে দিতে পারবেন এক্সাক্ট পজিশন যে এই পজিশনে আমার এই ভ্যালুগুলো আছে, এখান থেকে দেখেন আমার ইনফরমেশনটা আপনি পাবেন। শুধু এতটুকুই বলবো। তাহলে কপিরাইট ইস্যুটা হচ্ছে সাধারণত গ্রাফিক্স এর যারা কপিরাইট করে তারা সাধারণত এই স্টেগনোগ্রাফি টুলটা ইউজ করে তারা হচ্ছে কপিরাইট করে আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মোটামুটি আমরা আইডিয়া নিলাম ইমেজ ফরেনসিক সম্বন্ধে। এখন আমরা হচ্ছে একটা ব্রেক নেই, 10 মিনিটস, 10 মিনিট ব্রেক নেই নাকি? হ্যালো, ওকে স্যার। জি স্যার, ওকে। 10 মিনিট, 11:50 মিনিটে আমরা ওই যে আমাদের ফাইল ফ্র্যাগমেন্টেশনের যে প্র্যাকটিক্যালটা আছে সেই প্র্যাকটিক্যালটা আমাদের প্রফেসর রহমান আছেন, উনি আমাদেরকে শো করবেন এবং আমরা সবাই সাথে থাকবো। After 10 minutes we will start now. For 10 minutes we are now going to have a break.
হ্যালো, জি স্যার। আর ইউ রেডি নাও সবাই? জি স্যার। ওকে, চলো আমরা সেকেন্ড পার্ট যেটা প্র্যাকটিক্যালি দেখে যাচ্ছি। মুখলেশ্বর আছেন আপনি? জি স্যার, আমি আছি। আচ্ছা, তাহলে আপনি আপনার স্টার্ট করেন। সেই ক্ষেত্রে কি আমাদের কোনো স্যাম্পল ম্যাটেরিয়াল লাগবে, মানে যেটা আপনি প্রোভাইড করবেন যাতে আমরা সবাই আপনার ইয়েটা ফলো করতে পারি? কিছু লাগবে না স্যার, জাস্ট আমি স্ক্রিনটা শেয়ার পারমিশন চাচ্ছি আপনার কাছ থেকে। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দেন, অসুবিধা নেই, দেন। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, আপনি একটু ব্রিফ আইডিয়া দেন প্রথমে, তারপরে হচ্ছে স্টার্ট করেন। স্যার, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। Okay, জি স্যার। তো সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। স্যার প্রথমত 6 ক্লাসে 28 তারিখে স্যার এনটিএফএস সম্বন্ধে আমাদেরকে পড়িয়েছেন। তো আমি এনটিএফএস সম্বন্ধে তেমন কিছু জানতাম না। স্যারের লেকচারের ভিত্তিতেই আমার আসলে আগ্রহটা ক্রিয়েট হয় এবং আমি একটু স্টাডি করছি। সেজন্য আমি স্যারকে রিকোয়েস্ট করছি যে স্যার, কম্পিউটারে যদি একটা বড় ফাইল থাকে বা ভিডিও থাকে, আমরা যদি ফাইলটা চালাই তাহলে তো প্লেয়ার দিয়ে চলে, বাট এই ফাইলটা কি ফ্র্যাগমেন্টেড থাকে কি থাকে না, থাকলে কয়টা পার্ট থাকে এবং কোথায় কোথায় থাকে, এই বিষয়টা আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়েছি। স্যার, আমি এই জিনিসটা একটু শিখছি, আমি দেখাতে চাই। স্যার যদি দেখাতেন তাহলে তো আমরা অনেক বেশি জানতে পারতাম। আমি চেষ্টা করতেছি দেখানোর। যদি কোশ্চেন থাকে আমি চেষ্টা করব, নাহলে স্যার অবশ্যই সহযোগিতা করবে। ওকে। স্যার, তা আমি ছোট ফাইল বলতে স্যার আমি একটা মুভি নিয়েছি। মুভি নেওয়ার সুবিধাটা হচ্ছে যেটা অবশ্যই একটা জায়গায় থাকবে না হয়তো, এই জন্যই, এবং ওই ফ্র্যাগমেন্টেশনটা বেশি হবে, অথবা 2-3টা হবে, যেক্ষেত্রে আমাদের ল্যাবটা করতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার কম্পিউটার, এখানে কোনো ইয়া নেই, পেন ড্রাইভ লাগানো নেই। আমি পেন ড্রাইভে মুভিটা আছে আর পেন ড্রাইভটা লাগাইলাম। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। পেন ড্রাইভের মধ্যে আমার এই ফাইলগুলো আছে। আমি হোম অ্যালোন যে মুভিটা আছে, এটা হচ্ছে আমার, এটা আমি দেখাবো যে কোথায় কোথায় আছে। এটা, এটার সাইজ হচ্ছে 1.51 জিবি। এখন আমি এক্সেস ডাটা এফটিকে ম্যানেজার যেটা আছে, এটা দিয়ে আমি আমার পেন ড্রাইভটা ওপেন করব। ফাইল, অ্যাড এভিডেন্স আইটেম। এখন যদি অ্যাটাচড আছে আমার ল্যাপটপের সাথে, ফিজিক্যালি দেই, এবং এইখানে আমি সিলেক্ট করে দিব আমার যে 4 জিবির পেন ড্রাইভটা আছে, সিলেক্ট করে দিলাম। এরপরে এটা তো এনটিএফএস ফরম্যাটে আছে আমার পেন ড্রাইভটা, দেখাচ্ছে এখানে 4 জিবির এনটিএফএস ফরম্যাটে। এই রুট ফোল্ডারের মধ্যে আসলে আমাদের যে এমএফটি ফাইল, যেটা এমএফটি ফাইলটা আছে, আমি এমএফটি ফাইলটা ওপেন করলাম। এমএফটি ফাইলে তো সব ডাটাই থাকবে, সব ইনফরমেশনই থাকবে। আমার যদি এই পেন ড্রাইভের মধ্যে 500 ফাইল থাকে, তাহলে 500টা ইনফরমেশন থাকবে, মানে 500টা ফাইল জিরো থাকবে। আমি একটু দেখাই স্যার, এটা হচ্ছে প্রথম ফাইল জিরো। ওকে। তারপরে হচ্ছে এই একটা ফাইল জিরো, তারপর হচ্ছে এটা একটা ফাইল জিরো। এভাবে প্রত্যেকটা ফাইল
ফাইলের একটা আমার ইনফরমেশন থাকবে। এখন আমি খুঁজবো হচ্ছে আমার যে সিনেমাটা ছিল সেটা হচ্ছে, একটু দেখাই, হোম অ্যালোন 2 লস্ট ইন নিউ ইয়র্ক। আমি যে কোনো কিছু দিয়ে সার্চ দিলে এইটা আমি যদি খুঁজে পাই তাহলে সেটা আমাদের জন্য ভালো। সমস্ত ফাইলের ইনফরমেশন থাকে হচ্ছে এখানে $MFT। এখানে যদি আমি রাইট ক্লিক করে সার্চ দেই বা ফাইন্ড দেই, ফাইন্ড দিলে আমাকে বলবে যে আমি কি হিসাবে আসলে খুঁজতে যাচ্ছি। আমি টেক্সট হিসাবে খুঁজতে যাচ্ছি। আমার ফাইলের কোনো একটা পার্ট মনে আছে, আমি দিলাম ইয়র্ক, নিউ ইয়র্কের ইয়র্ক, বা আমি ফুলটাও দিতে পারতাম বা পার্টও দিতে পারতাম। এবং এখানে দেখা যাচ্ছে স্যার এই বারটা কিন্তু একটা মাজা মানে একটু নিচে চলে আসছে, তার মানে হচ্ছে আগেও কিছু ফাইল আছে, পরেও কিছু ফাইল আছে। আমি অ্যানালাইসিস করব আমার এই নিউ ইয়র্ক ফাইলটা, ফাইল জিরোকে নিয়ে। প্রথমে যে ফাইল হেডারটা আছে এটা আমরা জানি যে, আচ্ছা আমি আপনার সাথে হেল্প করি। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তাই তো? রাইট। ওকে, স্টার্টিং পয়েন্টের যে ভ্যালুগুলো আছে তার মধ্যে এটা জেনারেলি হেডার সাইজ হয় 56 বাইট, অথবা আমরা যদি এই এখানকার যে প্রথম ফাইল জিরোর যদি 38 বা 20 নাম্বার 21 নাম্বার ইনফরমেশনটা থাকে, যে নেক্সট হেডারের ইনফরমেশনটা থাকে 38 কে, স্লাইড, হ্যাঁ স্লাইডে যে ইনফরমেশন গুলো দেয়া আছে যে কোন জায়গায় আপনি পাবেন ইন্ডেক্সটা, স্টার্টিং পয়েন্ট, রাইট? জি, 38 কে যদি আমি ডেসিমেলে নিয়ে আসি তাহলে আলটিমেটলি 56ই হয়। তাহলে আমি এখান থেকে 56 ঘর যাব, মানে 3টা 16 আর 8, একটা 2টা 3টা এবং তারপর হচ্ছে এই যে আমি হচ্ছে 38 হেক্সার যে ভ্যালুটা 56 এখানে চলে আসছে। এখানে আছে আমার নেক্সট অ্যাট্রিবিউট। নেক্সট অ্যাট্রিবিউট হচ্ছে 10 মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনফরমেশন। ফার্স্ট অ্যাট্রিবিউট এটা। জি, ফার্স্ট অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে 10। 10 মানে কি বললেন ভাই? 10 মানে 0x10 ফার্স্ট অ্যাট্রিবিউট। MFT এর ফার্স্ট অ্যাট্রিবিউট হলো 0x10 এবং এটার হচ্ছে ডিটেইলস হচ্ছে স্ট্যান্ডার্ড ইনফরমেশন। রাইট। এরপরে আমরা দেখব যে এই যে সাইজ, এটা আসলে সাইজ কত, লেন্থ 60 মানে হচ্ছে 6x16। আমি যদি এভাবে হিসাব করি মানে আমাদেরকে 16 করে 6 ঘর যেতে হবে এটার লেন্থটা হিসাব করার জন্য। এবং এটা শেষ হলেই পরবর্তী আমি হেডারটা পাবো। এখানে যেমন 10 অ্যাট্রিবিউটটা পাবো। জি, পরবর্তী অ্যাট্রিবিউটটা পাবো। এখানে যেমন 10 পেয়েছি, এটা হলো 1 হচ্ছে এখানে 8, এখানে 8, 1 16, 2 3 4 5 6, আমার 6 ঘর হয়ে গেছে। ওকে, জি প্লিজ। ঠিক আছে ফোকাস ভাই, ওকে আগান। জি, আমি 10 এর পর আমি পেলাম 30 হচ্ছে আমার ফাইল ইনফরমেশন, ফাইল নেম। সেম এখানে হচ্ছে এই 30 এর লেন্থটা হচ্ছে D0 মানে হচ্ছে 10 হলো A, 10 11 12 13 A B C D, তার মানে হচ্ছে 13 ঘর। এটা লেন্থ হচ্ছে 13 ঘর। 13 ঘর পরে আমি আরেকটা অ্যাট্রিবিউট পাবো। আমি আসলে 13 ঘর যাব। 1 ঘর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 ঘর পেয়েছি। 13 ঘর পরে আমার 40, অনেক সময় 40 অনেক ফাইলে থাকে, অনেক ফাইলে থাকে না। 40 হচ্ছে ওনারশিপ। এখন 40 তে সেম এই 5 নাম্বার ঘরে আমি দেখব 28, মানে এই 40 হেডারের লেন্থ মানে অ্যাট্রিবিউটের লেন্থ হচ্ছে 28। তাহলে আমি এখান থেকে 28 যাব, মানে 16 দুগুণা 32 আর হলো 8, জি 40। প্রথমে আমি 8 দিয়েছি, ঘর যাবে না। জি প্রথমে আমি 8 দিয়েছি, এখন 1 দিলাম 2 দিলাম, মানে 28 আমার শেষ।
এরপরে নেক্সট আসছে হচ্ছে 80 হচ্ছে আমাদের ডাটা অ্যাট্রিবিউট। এখানে আসলে আমার যে মুভিটা কোথায় কোথায় আছে, কি অবস্থায় আছে, আমি এই অ্যাট্রিবিউট থেকেই জানতে পারবো। এটার সাইজ হচ্ছে 60। আমি যদি যাই 3 4 5 6 এবং জাস্ট এমনি দেখা যাচ্ছে যে FFFFF মানে হচ্ছে বা 000 এখান থেকে আমার ফাইলটা আসলে শেষ হয়ে গেছে। এখন ফাইলটার কোথায় কি আছে, 40 অফসেটে দেয়া আছে ফাইলের প্রথম ক্লাস্টার নাম্বার, যেটাকে LCN বলতেছি আমরা, লজিক্যাল ক্লাস্টার নাম্বার। তাহলে আমি আসি 1 2 3 4 মানে হচ্ছে 40 অফসেট এখান থেকে শুরু হবে। এখানে এইটা 2 3 মানে হচ্ছে 2 আর 3 হচ্ছে 5 মানে হচ্ছে 5 ঘর মিলেই আমার আছে হলো দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে কতটা ক্লাস্টার আছে এবং ক্লাস্টার স্টার্টিং অ্যাড্রেস। তার মধ্যে এই 3 মানে সেকেন্ড যেটা সেটা বলে দিবে আমাকে এই প্রথম 3 ঘর এটা হচ্ছে কতটা ক্লাস্টার আছে, নাম্বার অফ ক্লাস্টার। আর পরের 2 ঘর আমাকে বলে দিবে কতটা স্টার্টিং অ্যাড্রেসটা কত। তাহলে আমি একটি এক্সেল ফাইল একটা নেই স্যার। এবং এটা হচ্ছে প্রথম, যেহেতু এটা হচ্ছে ফার্স্ট ডাটা রান। এর জন্য একটু জাস্ট যেমন হচ্ছে এরপরে আছে হচ্ছে 33, তার মানে হচ্ছে আমার ডাটা রান আরো 2-3টা থাকতে পারে। তা আমি এটা লিখে নিচ্ছি। আপনি এই অংশটা কপি করেও নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ফার্স্ট ডাটা রান এটা হচ্ছে লং অফ ক্লাস্টার, এটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস ক্লাস্টার অ্যাড্রেস। এটা যদি আমি একটু অ্যাটেনশনের জন্য দেই, তাহলে আমি এখানে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে আমি যদি বলি দেই হেক্সা ভ্যালু ইন্টারপ্রেটার, আসলে এটা তো হেক্সা ভ্যালুতে দেয়া আছে, আমি ডেসিমেলে কত হচ্ছে সেটা জানতে চাচ্ছি। এই 3 মানে হচ্ছে এই 3 ঘর। আমার ক্লাস্টারের সাইজ হচ্ছে 258577। ক্লাস্টারের সাইজটা হচ্ছে 258577 এবং স্টার্টিং অ্যাড্রেসটা হচ্ছে এই প্রথম 2 ঘর মানে হচ্ছে এই 2 ঘর 1416। এটা হচ্ছে আমার ফার্স্ট ডাটা রান। এরপরে আছে 33, তার মানে হচ্ছে 6 ঘর। প্রথম 3 ঘর হচ্ছে সেম ক্লাস্টারের নাম্বার, আমি ক্লাস্টার নাম্বার প্রথম 3 ঘর নেই। এই যে এইটা হচ্ছে আমার কতটা ক্লাস্টার আছে, আমি এটা এখানে লিখে দিই 1,55,000। এটা হচ্ছে সেকেন্ড ডাটা রান এবং এই ভ্যালুটা হচ্ছে কতগুলো ক্লাস্টার 100,055। 1,55,000, হ্যাঁ। এরপর হচ্ছে আমি অ্যাড্রেসটা কত, অ্যাড্রেসটা হচ্ছে 877,216। এরপরে হচ্ছে আমার থার্ড ডাটা রান। থার্ড ডাটা রানে বলা আছে 32 5 ঘর, এই 2 মানে হচ্ছে জাস্ট অ্যাড্রেসের 2 ঘর, এই 2 ঘর বলতেছে আমাকে কতগুলা ক্লাস্টার আছে। লং অফ ক্লাস্টার এখানে হচ্ছে 25568 এবং স্টার্টিং অ্যাড্রেস পরের 3 ঘর, এটা হচ্ছে মাইনাস
তার মানে হচ্ছে সেকেন্ড রানের আগে থেকে শুরু হয়েছে, এটা লেস নাম্বার থেকে শুরু হয়েছে। স্যার আমি যদি ছোট ফাইল নিতাম তাহলে কিন্তু এই মাইনাসটা আসতো না। ছোট ফাইল হলে তো একটা অল্প একটু জায়গাতেও রেখে দিত। যে কোনো জায়গায় হয়ে যেত আর কি। জি জি স্যার। হুম। -590,824। এরপরে হচ্ছে আমার ফোর্থ। ফোর্থ হচ্ছে 22। এই দুই ঘর সেক্টর 156, ও সরি 12156 আর এটা হচ্ছে পরের দুই ঘর। পরের দুই ঘর। পরের দুই ঘর হচ্ছে আবারও মাইনাস -12,800। 800। এখন হচ্ছে এগুলো হচ্ছে আমার ক্লাস্টার, বাট ক্লাস্টারের সাইজ তো আমি আসলে জানি না। ক্লাস্টারের সাইজ জানতে গেলে আমি যে পেন ড্রাইভটা আছে এই এখানে যদি আমি দেই ইনফরমেশনটা, এবং আমার ক্লাস্টার সাইজ দেখাচ্ছে হচ্ছে 4096 বাইট। আর আমি পেয়েছি এটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আর আমি পেয়েছি হচ্ছে এতগুলো করে ক্লাস্টার। তার মানে আমি যদি 4096 দ্বারা গুণ দেই তাহলে আবার ফুল লেন্থটা পাচ্ছি পার ডাটা রানে। $4095 হয়ে গেল না? ও সরি, স্কেপ দেন আগে। হ্যাঁ স্কেপ দেন, হ্যাঁ এবার ইয়ে করুন। হ্যাঁ এটা ইনটু এটা, তো সেম এখানে হচ্ছে 96 দ্বারা গুণ হবে, এটা ইনটু এটা। গুণ হবে। হ্যাঁ এটা প্লাস হয়ে গেছে। ও এটা প্লাস হয়ে গেছে স্যার, সরি। ইটস ওকে। এখন হচ্ছে আমাদের এলসিএন যেটা 1416, এর পরেরটা হবে প্রথমটা থেকে, যেহেতু এটা প্লাস তার মানে হচ্ছে প্লাস হবে এটা রাইট। প্লাস এই অ্যাড্রেসটা। তার মানে হচ্ছে সেকেন্ড ডাটা রানটা শুরু হবে এখান থেকে, প্রথমটা শুরু হবে 1416 থেকে 1416। হ্যাঁ এবং থার্ডটা শুরু হবে, এটা ভ্যালু মাইনাস আসছে মানে হচ্ছে আগে থেকে শুরু হয়েছে, বাট আমরা যোগ করলেই পেয়ে যাব দ্বিতীয়টার সাথে। এটার সাথে আমি এইটা যোগ করলাম এবং আবার এইটার সাথে এটা যোগ এটা, করব, মানে পুরো ভ্যালু তো মাইনাস অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। হ্যাঁ। তাহলে আমার অ্যাড্রেসগুলো পাওয়া গেছে যে প্রথম থার্ড ফোর্থ কোথায় অ্যাড্রেস এবং কত করে বাইট আমি নিব। এখন আমি চারটা পজিশন থেকে ডাটাটা কালেক্ট করব। আমরা কিভাবে পাইছি স্যার আপনি বলবেন ভাইয়া? জি 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 1416 টা কিভাবে পাইছি এটা আরেকবার বলবেন? হ্যাঁ 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 ক্লাস্টার অ্যাড্রেস। জি জি প্রথমটা একটু দেখাও, প্রথমটা দেখাও। ও ডাটা দিতে হবে। এখানে আমি এখানে গিয়ে আমি সার্চ করব ফাইল নেম দিয়ে ইয়র্ক। এটা হচ্ছে আমার ফাইল। একটু নিচে যাও। হ্যাঁ, আমি যদি শুরু থেকে না আসি, এখান থেকে আসি আলটিমেটলি। জি জি স্যার, এই যে 23 থেকে। হ্যাঁ 23 হচ্ছে 5 যোগ করলে 5 মানে হচ্ছে আমার 5 ঘর মিলে হচ্ছে ইনফরমেশন। 3 মানে হচ্ছে নিয়ারেস্ট অ্যাডজাসেন্ট 3 ঘর হচ্ছে কতগুলা ক্লাস্টার, এবং 2 হচ্ছে এই 2 মানে হচ্ছে এই পিছনের 2 ঘর। এই 2 ঘর হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস, যেটাকে
সিএন বলতেছি আমরা, বা ফার্স্ট ডাটা লাইনের প্রথম স্টার্টিং অ্যাড্রেস। স্টার্টিং অ্যাড্রেস। এখান থেকে ভ্যালুটা একটু দেখা দাও, এটা জাস্ট ভ্যালুটা এখান থেকে প্রপার্টিজ ভ্যালুটা হচ্ছে প্রপার্টিজ থেকে, এটা যদি হেক্সাডেসিমেলে আছে এক্সা ভ্যালু ইন্টারপ্রেটার যদি দেই তাহলে যে 1416 আসছে। 1416 তাই বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ। মুকেশ ভাই একটা কোশ্চেন আছে। প্লিজ। আচ্ছা ডাটা রান কয়টা হবে এটা কিভাবে বুঝবো? 4টা 5টা না 10টা ও, নাকি কয়টা? জি জি জি, এই যে এখানে আসলাম তো লাস্ট আমার ছিল 22, এরপরে 0 0 মানে হচ্ছে আর নাই, আলটিমেটলি আমার আর কোনো ডাটা নেই, এবং ফিনিশিং Okay. পয়েন্ট হচ্ছে এফ 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 এফ। এটা আসলে Okay, okay. ফাইলের সাইজের উপর ডিপেন্ড করবে। ওকে ওকে স্যার। ঠিক আছে, আমার মনে হয় মোকলেস ভাই পুরোটাকে শেষ করুক, নাহলে এটা ইয়ে হয়ে যাবে। পুরোটা শেষ করলে তারপর আমরা কোশ্চেন গুলো করি, তাহলে হুম, মনে হয় তার জন্য সহজ হবে একটু। আচ্ছা এখন আমি পেন ড্রাইভে আসলাম। এটা হচ্ছে এনটিএফএস এর ফুল ইনফরমেশন এখানে আছে, মানে এই পেন ড্রাইভের যত ফাইল আছে। আমি যাব হচ্ছে, আমি ভ্যালুটা নিয়ে আসি, প্রথম যাব হচ্ছে 1416 অ্যাড্রেসে যাব, এবং এটা ক্লাস্টার নাম্বার, আমি ক্লাস্টারে ঠিক করছি 1416। এই যে দেখ আমার কার্সর মুভ করতেছে 52 সামনে, এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে যে নতুন কিছু আসলে উপরে আলাদা আলাদা সেক্টর, এদিকে আলাদা সেক্টর। এটা এমএফটির বাইরে। জি জি, এখান থেকে আমি এটা হলো একটা নন রেসিডেন্ট ফাইল। জি 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 জি, জি আর রেসিডেন্ট ফাইল হলে তো স্যার ওই এমএফটির মধ্যেই থেকে যেত। রাইট। এখান থেকে আমি বলবো যে আমাকে এই পরিমাণ বাইট আমি সিলেকশন করব, সেট সিলেকশন লেন্থ আমি বলে দিব, এই পরিমাণ ডাটাটা আমি সরি এখান থেকে সিলেক্ট করতে হবে স্যার। কার্সরটা ওখানে নেন। জি জি জি, সেট সিলেকশন লেন্থ কন্ট্রোল ভি, এটা আমি সিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই পোরশনের ডাটাটুকু আমি সেভ করব, সেভ সিলেকশন। তাহলে আমি চাচ্ছি যে আমি ডেস্কটপে সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দেব, এবং এটা হচ্ছে আজকের ডেটে, এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1 রাইট। ঠিক আছে, আমরা যদি দেখি ডেস্কটপে, তাহলে দেখবো যে এই সাইজটা বাড়তেছে, কারণ হচ্ছে ডাটা আমার সফটওয়্যারটা যে এক্সেস ডাটা অ্যাপটিকে যে আছে, ও ওই পেন ড্রাইভের ওই ক্লাস্টার থেকে ডাটা কালেক্ট করতেছে, কালেক্ট করতেছি। এবং এই সাইজটাই বড়, কারণ হচ্ছে যে এটা 1416 থেকে শুরু হয়ে পরের সেকেন্ডটাতে তো আসলে অনেক বড় অ্যাড্রেস, এটাই আসলে বড় ফাইল দেখেই বোঝা যাচ্ছে। এই যে 1416 থেকে শুরু হবে 87 এ যাবে, এটাই আসলে বড় সাইজ। যখন দেখবো যে আমরা মানে মেমোরি আর বাড়তেছি না, তখন আমরা সেকেন্ডটাতে যাব। আর বাড়তেছে না, তার মানে হচ্ছে এটা শেষ। সেম ওয়েতে আমি সেকেন্ড অ্যাড্রেস থেকে ডাটা নিয়ে আসবো, যে কোথাও থেকে বলতে পারি যে আমি ওই ক্লাস্টারে যেতে চাই, কন্ট্রোল ভি, এবং সেম এই যে 2D সামনে, তার মানে হচ্ছে নতুন ক্লাস্টার শুরু। এখান থেকে আমি এত বাইট ডাটা কালেক্ট করব। নিয়ে আসবো। এখান থেকে সেভ সিলেকশন, এখানে আমি দেব P2। আমি যদি এখানে যাই, সাইজটা বাড়তেছে। স্যার আমি 1 মিনিট আসতেছি। ইটস ওকে। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা? জি স্যার জি স্যার গুড। তাহলে এটা আর বাড়তেছে না, তার মানে হচ্ছে
সেকেন্ড ডাটা রান থেকে ডাটা নেওয়া আমার শেষ। এবার আমি থার্ড ডাটা রানের অ্যাড্রেস থেকে ডাটাটা কালেক্ট করব। আমি আবার যাচ্ছি ক্লাস্টার, কন্ট্রোল ভি, এবং এখান থেকে শুরু হয়েছে 80। আমি যদি একটু উপরে নেই তাহলে দেখা যাবে যে নতুন এরিয়া থেকে শুরু হয়েছে, এবং এখান থেকে এই পরিমাণ ডাটাটা আমি নিয়ে নিব। সেট সিলেকশন লেন্থ, কন্ট্রোল ভি, এটা আমি সেট সিলেকশন পার্ট 3 দেখি। এরপর হচ্ছে এই পয়েন্ট থেকে কন্ট্রোল সি, এখানে আমি বলবো যে ওই ক্লাস্টারে যাচ্ছি, কন্ট্রোল ভি, মানে এটা দেখলে আসলে বোঝা যায় যে আমি রাইট পয়েন্টে আছি। এরপর এখান থেকে কন্ট্রোল সি, এই ডাটাটা সেট সিলেকশন লেন্থ, কন্ট্রোল ভি, এটা হচ্ছে আমাদের ফোর্থ ডাটা রান, এটা হচ্ছে P4। আমাদের ডাটা কালেকশন শেষ। এখন হচ্ছে এই চারটা ফাইলকে মানে বাইনারি র ডাটা, এগুলোকে আমি অ্যাড করে দেখবো যে ও আসলে ওইটা হয় কিনা। cmd cd desktop cd 05, এখানে গেলাম dir পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4, কপি /b মানে বাইনারি র ডাটাকে আমি কপি করতে চাচ্ছি। স্টার মানে সবগুলাকে আমি যাচ্ছি ডিজিটাল ফরেনসিক ল্যাব ডট, ফাইলটা ছিল AVI, আমি মানে হচ্ছে এই কমান্ড দিয়ে এই চারটা ফাইলকে সে একসাথে কম্বাইন করে। এখানে মজার বিষয়টা হচ্ছে এখানে কিন্তু কম সময় নিয়েছে, তার মানে হচ্ছে যে এই ফাইলগুলো কিন্তু এখন আমার কম্পিউটারে আছে, ডেস্কটপে আছে, এখন পেন ড্রাইভে নেই। এখন যদি আমি ফাইলটাকে চালাই, এবং এটা ফাইলের সাইজটা যদি আমি দেখি, আমার মনে হয় সবাই একটা ক্লাব দিতে পারি তার জন্য, তাই না? খুব সুন্দর একটা এক্সেলেন্ট ওয়ার্ক, এক্সেলেন্ট এক্সেলেন্ট Congratulations ভাই। 1.51 ডাটা সাইজ এবং শুধু ডাটা সাইজ ছিল। আসলে স্যার ক্লাসটা আমার জন্য হলেও ব্যাকগ্রাউন্ডে আপনার উৎসাহটা আসলে স্যার আমার কাজ করছে। আমি আসলে ইন্টারফেস সম্বন্ধে জানতাম না, আপনার ক্লাসটাই আমাকে আগ্রহ ক্রিয়েট করছে। রাইট রাইট রাইট, যাক একজন কিছু তো শিখতে পারছি আমরা অনেক। স্যার এই হলো আমার ল্যাব। তো ঠিক আছে মোখলেসুর রহমান, আপনি কি আর কিছু বলবেন? আর মানে কারো কিছু যদি জানার থেকে এই বিষয়ে, রাইট, ইউ হ্যাভ এনি আদার কোশ্চেনস? মুকেশ ভাই সরাসরি কি ডাটা রানে যাওয়া যায়? ডাটার ফার্স্ট ডাটা রানের ক্লাস্টারটা কোথা থেকে শুরু হইছে এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি দেখাইলাম, আবার দেখাচ্ছি। সরাসরি যাওয়ার জন্য আর কি আপনি তো অনেক স্টেপ করলেন যে ফার্স্টে আমার এমএফটি টেবিলেই তো সব ইনফরমেশন থাকবে, সেখান থেকে আমি তো ক্লুটা নিব, মানে ক্যালকুলেশনটা আমার এখান থেকে আসবে। এমএফটি আমি একটু বলি আপনার সাথে একটু অ্যাড করি, সেটা হলো এমএফটি টেবিলটাই হচ্ছে ইনডেক্স হিসেবে ধরে রাখবেন। রাইট, ঠিক আছে স্যার। জি, একটা বইয়ের ইনডেক্স। জি স্যার। এখানে সমস্ত ইনফরমেশন গুলো আছে, তো আপনাকে ফার্স্টে হিট করতে হবে অ্যাকচুয়ালি এমএফটি তে। ওকে, এমএফটি থেকে আপনাকে পার্টিকুলার ফাইলের জন্য যে এমএফটি, সেই জায়গায় গেলে আপনি ডেটা যদি আপনি সার্চ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি 80 তে চলে যেতে পারেন। 80 তে? আচ্ছা, এটাই বুঝতে পারছি। 80 হচ্ছে আমাদের ডাটা হেডার, ডাটা অ্যাট্রিবিউট।
আর আপনি যদি চান যে এমএফটি ইনফরমেশন লাইক যেটা আমরা বলেছিলাম যে ক্রিয়েশন ডেট কবে, তারপরে লাস্ট অ্যাক্সেস ডেট, তাহলে সেই ক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড ইনফরমেশন 0x10 এ পাবেন। এবং ফাইলের ক্ষেত্রে স্যার আমরা এটা 30 তেও পাবো। 30 তেও পাবেন, রাইট। হ্যাঁ, এই দুইটাতে একই সেম ইনফরমেশন থাকে। আর কোনো কোশ্চেন আছে কারো? হ্যাঁ আমার আছে। হ্যাঁ বলেন। মোকলেস ভাইয়া, যেটা হচ্ছে যে আপনি 4টা ফাইলকে কনক্যাট করে আসলে একটা এভিআই ফরম্যাট ক্রিয়েট করছেন, আপনি কি চাইলে 4টাকে ইন্ডিভিজুয়াল এভিআই তে কনভার্ট করতে পারতেন? যে আমি ছোট ছোট পার্ট করে পারতাম। হ্যাঁ পসিবল। এটা 4টাকে যেহেতু করতে পারছি, ডেফিনেটলি একটাকে করতে পারবো। তাহলে হচ্ছে একটা সিনেমা দেখতে আমার 4 বার বিরতি নেওয়া লাগবে। আচ্ছা, আপনি এটা একটু দেখাই ফাইল তৈরি হবে আর কি, না? মোকলেস ভাই, আপনি একটু ওনাকে দেখাই দেন, একটাকে এভিআই বানান, প্রথম পার্টটাকে। জি, মোকলেস ভাই লাস্টেরটা করেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি, দেখতে পারবো আর কি। মানে শুরু থেকে নিয়ে আসবো না? এখানে তো আমার আছে লাস্টেরটাকে এসে শুধু এভিআই করে দেন। আচ্ছা লাস্ট P4 কে এভিআই করেন, আমরা রান করে দেখলাম আর -b। আমি কোনটাকে চলতে যাচ্ছি? P4 টাকে নাম দিতে যাচ্ছি P4 এভিআই সাজিয়ে। আমি একটু ইয়া করতে চাচ্ছি। কে সজীব নাম দেওয়াতেই মনে হচ্ছে না নাকি? না স্যার এটা তো আসলে হওয়ার কথা না, এটা হচ্ছে কি ভিডিও যে এভিআই ফরম্যাট আছে তার সাথে প্রথম অংশে তো হেডার ফাংশন থাকে, সেই হেডারের সাথে লিংক আছে কিনা। প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্টের লিংক থাকতে পারে, যার কারণে হচ্ছে প্লে করতে গিয়ে বাচ্চা লাগে। এনকোডিং কোডেক থাকে, তো প্রত্যেকটা ভিডিও ফাইলেরই এক ধরনের এনকোডিং কোড থাকে, সেই কোডটা এভিআই ফরম্যাটে নরমালি এটা হওয়ার কথা। ঠিক আছে, P1 টা করে দেখতে পারেন, P1 টা হবে। আচ্ছা P1 এ স্যার থাকে তাই না? এরকম তাহলে স্যার P1 টা স্যার একটু দেখি। হ্যাঁ এবার হচ্ছে বললাম এভিআই প্রত্যেকটা কোডে মানে আপনার এই যে MP4 এগুলা প্রত্যেকেরই একটা করে কোড থাকে, ইনিশিয়ালি হেডার দিয়ে থাকে, লিংক থাকে সম্ভবত প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্ট। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে। তাহলে কি স্যার ওটা ফার্স্ট ডাটা রানের ভিতরে মানে এমবেডেড করা আছে স্যার, এরকম কিছু? ফার্স্ট ডাটা রানের মধ্যে এমবেডেড না, এটা হচ্ছে যে আপনার এভিআই এর যে কোডটা আছে না, জি স্যার, এই কোডে মানে এটা যেমন এভিআই এর ক্ষেত্রে হচ্ছে মানে এভিআই ফরম্যাট, এটা যদি এমকেভি ফরম্যাট বা অন্য ফরম্যাটে হইতো, বুঝতে পারছেন? তাহলে ওইটার হয়তো আরেক ভাবে হতে পারে, এমন যেটা আমরা জানি যে কোনোটাই আপনার আসলে হবে, কোনো পার্টি আসলে হওয়ার কথা। কিন্তু এটা হচ্ছে ওই ভিডিও বা অডিওর যে ফরম্যাটটা আছে, ফরম্যাটিং কোন ধরনের কোডিং করা আছে তাদের, তার উপরে আসলে ডিপেন্ড করবে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এভিআই ফরম্যাট বা এমকেভি ফরম্যাট বা অন্যান্য আদার্স যে ফরম্যাট গুলো আছে সেগুলো আসলে একটু স্টাডি করলে তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টের আসলে কোনো সম্পর্ক আছে কিনা। জি স্যার, ওকে, থ্যাংক ইউ মুকেশ ভাই। মুকেশ ভাই আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা তো এখানে এভিআই ফরম্যাটে নিয়ে যাচ্ছি, তো আমরা কি এখানে চাইলে এভিআই ছাড়া অন্য কোনো ফরম্যাটে কি নিতে পারতাম? এটা তো স্যারের কথার সাথে এক মিলে যাচ্ছে। সেটা হচ্ছে আমি জাস্ট আসলে দেখাইছি কি যে আমি যদি এভিআই ফরম্যাট চিন্তা না করে যদি ডাটার কথা চিন্তা করি, এখানে ডাটা আছে, ওখানে ডাটা আছে, ওখানে ডাটা আছে, এখন আমি যদি MP4 এভিআই MP3 নিয়ে স্টাডি করতে চাই, সেটা তো আবার অন্য স্টাডির দিকে চলে গেল স্যার। সেই ক্ষেত্রে হচ্ছে কনভার্ট করতে হবে আর কি। মানে এই যে প্রত্যেকটা ভিডিও ফরম্যাটের কনভার্টিং প্রসেস আছে, সেই ক্ষেত্রে কনভার্ট করতে হবে।
না স্যার, আমার কোশ্চেন ছিল স্যার, আমরা তো এখান থেকে মানে বাই ডিফল্ট কি অলওয়েজ এভিআই তে কি আমরা পাবো নাকি? না ওনার আপনি যদি খেয়াল করেন মুস্তাফিজ ভাই, আপনি ওই ইয়েটা দেখেন একটু, সেটা হচ্ছে যে ওনার যে ফাইলটা ছিল ওটা এভিআই ফরম্যাটে ছিল, আচ্ছা স্যার। যার কারণে এটা কোডিংটাই আমরা কোডেরটা করতেছিল এভিআই তে। এই যে এখানে আমার পেন ড্রাইভে এভিআই ছিল। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, যেমন এই উপরে একটা আছে এফএলভি ফরম্যাটে আছে, এটা যদি আমি করতাম তাহলে এফএলভি ফরম্যাট এফএলভি করতে হবে, কারণ এটার কোডিংটা ওইভাবেই করা আছে, ভিডিও কোডিং। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোশ্চেন নাই? তাহলে আজকে আমরা মোটামুটি এখানে শেষ করি নাকি? আর অ্যাটেন্ডেন্স মোরালের সবাই আছে, সো আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি সবাইকে। স্যার আমার একটা অ্যাটেন্ডেন্স মিস হয়েছে স্যার। আপনার অ্যাটেন্ডেন্স, আচ্ছা আপনি লাইনেই থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি আজকে, যার মিস হয়েছে আপনি থাকেন শুধু। সো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে আমরা এই ধরনেরই কিছু প্রজেক্ট দেখবো ইমেজের উপরে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। প্রেজেন্ট দিচ্ছি স্যার।